হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের সাথে আমরা বলতে বলতে আমাদের অন্তরীকরণ মাস্টার ক্লাসে লেকচার 8 চলে আসছি। সো আজকে আমরা অন্তরীকরণের একদম মূল বিষয়বস্তু থেকে আমরা যে জিনিসটা আসলে আউটকাম হিসেবে পাই এবং সেগুলো যেখানে আমরা ইউজ করতে পারি সেই সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং সেই কনসেপ্ট গুলা থেকে কি কি ধরনের প্রশ্ন, কোন কনসেপ্টটা বেশি ইম্পর্টেন্ট ছিল সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। সো দেখো, আমাদের আজকের লেকচারে আমরা দুইটা টাইপ রেখেছি। সো দুইটা টাইপই হচ্ছে বেশ ইম্পর্টেন্ট টাইপ। আহ একটা হচ্ছে স্পর্শক এবং অভিলম্বের ঢাল সংক্রান্ত ঢাল। তোমাকে হচ্ছে যে কোনো বক্র ফাংশনের, হ্যাঁ, আমরা কিন্তু এর আগেই কথা বলে আসছিলাম যে সরল রেখার ক্ষেত্রে আমরা সমীকরণ থেকেই কিন্তু ঢাল বের করতে পারি, মানে আমরা ঢালটা দেখেই বলতে পারি যে কত। কিন্তু বক্ররেখা হলে সেক্ষেত্রে আমরা সমীকরণ থেকে বলতে পারি না যে ঢালটা আসলে কত হবে। তো সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় আমাদের এই ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণকে। তো এই অন্তরীকরণ ব্যবহার করে যে স্পর্শক এবং বিভিন্ন বক্ররেখার বিভিন্ন বিন্দুতে, হ্যাঁ, যে স্পর্শক এবং অভিলম্ব বের করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং আরেকটা কনসেপ্ট আছে ইম্পর্টেন্ট, সেটা বলা যায় যে সময়ের সাপেক্ষে পরিবর্তন। এই সময়ের সাপেক্ষে পরিবর্তন, এটা তোমরা ফিজিক্সে পড়ে আসছো ফার্স্ট পেপারে গতিবিদ্যার ক্ষেত্রে, যে স্মরণটা আসলে সময়ের সাথে কত পরিমাণে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলতাম বেগ। আবার বেগটা সময়ের সাথে কত হারে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলতাম হচ্ছে কি আমাদের ত্বরণ। এই যে স্মরণ, ত্বরণ, বেগ, এই জিনিসগুলো নিয়ে আমরা যে কথাগুলো বলি সেখানে কিন্তু আলটিমেটলি ডিফারেন্সিয়েশনটাকে আসলে ইউজ করা হয়। হ্যাঁ, সেই ক্যালকুলাসের এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা স্পর্শক এবং অভিলম্ব সংক্রান্ত কি কি ধরনের প্রশ্ন এসেছিল বিগত বছরগুলোতে আমরা একটু দেখে নিই এক নজরে। এখানে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো পরিমাণ হচ্ছে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আসছে, এবং রিটেন পরীক্ষাও কিন্তু রিসেন্টলি আমাদের জগন্নাথ পরীক্ষায় হচ্ছে ইউনিভার্সিটিতে আসছে। এবং এক্ষেত্রে মোটামুটি বলা যায় যে এই টাইপসটা আসলে কেন আমরা 3 স্টার দিছি তোমরা বুঝতে পারতো আশা করি প্রশ্নগুলো দেখে। সো আসো আমরা একটা শুরু করি একটু কনসেপ্ট নিয়ে কথাবার্তা, যে আমরা যদি দেখি যে আমাদের কাছে, হ্যাঁ, এই একটা বক্র রেখা আছে, যে আমাদের একটা রেখা আছে, গ্রাফ, এইটা আসলে বক্ররেখা। এখন এই বক্ররেখা আমরা কি জানি যে ভাইয়া এটাতে তো আসলে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকমের ঢাল পাওয়া যাবে। কারণ আমরা জানি যে বক্ররেখার ক্ষেত্রে এটা কোনো কনস্ট্যান্ট ঢাল পাওয়া যায় না, সেটা শুধুমাত্র সরল রেখার ক্ষেত্রে হয়। যেমন এই বিন্দুতে গেলে, এই যে এখানে যেটা আমাদের দেওয়া আছে, এই বিন্দুতে তুমি দেখবা যে আমি যদি স্পর্শক রেখা আঁকি, যে এই ওই বিন্দুতে একটা রেখা আঁকলাম একদম সংযুক্ত হয়ে হালকা টাচ করে আছে, তাহলে এইটাকে আমরা বলবো ওই বিন্দুতে স্পর্শক। কার? বক্ররেখার স্পর্শক। এখন দেখো এই যে স্পর্শকটা, এটা রেখা, তাহলে অবশ্যই এই রেখাটা কি করবো, পিছনের দিকে যদি বর্ধিত করি একটা নির্দিষ্ট কোণে উৎপন্ন করবে এক্স অক্ষের সাথে। তাহলে এখন বলো, ও তো নির্দিষ্ট কোণ একটাতেই থাকতেছে, তাহলে এই সরলরেখার ঢালটা হচ্ছে স্পর্শকের ঢালের সমান। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া ওই যে সরলরেখার ঢাল যা, ওই ঢালটা ওই বক্ররেখার ওই অংশের ঢালের সমান। তাহলে আমি যদি বলি ভাই এই বিন্দুতে বক্ররেখার ঢালটা কি হবে, তখন তুমি কি করবে, ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকবা। নরমালি এটা আমাদের ইন্টারমিডিয়েটের কনসেপ্ট। ভাই এই স্পর্শকটা ছকের সাথে যতটুকু কোণ উৎপন্ন করবে তাই হচ্ছে আমাদের, তার ট্যানজেন্টের মান হচ্ছে আমাদের ওই অংশের ঢাল। কারণ এই জায়গাটাতে বক্ররেখা এবং সরলরেখা একসাথে মিলে মিশে গেছে। তো যেখানটাতে দুইজনে একসাথে মিলেমিশে যাবে সেই জায়গায় তাদের ঢাল কি একই হয়ে যাবে। তাহলে এই জায়গাটুকুতে সরলরেখার ঢাল যা হবে বক্ররেখার ঢালও তাই হবে। এখন প্রশ্ন হচ্ছে সরলরেখার ঢাল তো চেঞ্জ হয় না, সরলরেখার ঢাল এখানে যা এখানেও তা, অন্যখানে গেলেও কি তা, দ্যাটস ওই পুরা রেখার ঢালটাই একশো একটাই। তাহলে এই পুরা রেখার ঢাল আমরা বের করার জন্য যেটা বলি সেটা হচ্ছে ভাইয়া ওই বক্ররেখার ওই স্পেসিফিক কোনো একটা বিন্দুতে, এই বিন্দু হলে এই বিন্দুতে আমরা হচ্ছে এটা ঢালটা বের করব, এবং সেই ঢালটাই ওই জায়গা দিয়ে যে গমনকারী যে সরলরেখাটা তারই ঢালের সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা স্পর্শকের ঢাল যদি বলি এম, হুম, এই যে এই রেখাটা ঢাল বললাম এম, এবং বললাম ভাই এই স্পর্শ বিন্দু যে বিন্দুতে সে স্পর্শ করতেছে সেই বিন্দুর স্থানাঙ্ক আমাকে বলে দিয়েছে। এই স্থানাঙ্ক হচ্ছে তোমার x1 y1, হ্যাঁ, x1 y1। তাহলে এখন দেখো x1 y1 দিয়ে আমাদের স্পর্শক রেখাটা যাচ্ছে। তাহলে বলো তো এই স্পর্শ বা স্পর্শক যে রেখাটা, এই স্পর্শক রেখাটা কোন বিন্দুগামী? x1 y1 বিন্দুগামী। এখন তুমি বলবা যে ভাইয়া আমরা তো শিখে আসছিলাম এক বিন্দুগামী সরলরেখা সমীকরণ, y - y1 সমান এম ইন্টু x - x1। এই যে আমি ধরে নিয়েছি এম হচ্ছে কি ওই স্পর্শক রেখার ঢাল। এখন ওই স্পর্শক রেখার ঢালটা তো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে না, কিন্তু প্রশ্নে যে ক্লু দেওয়া আছে সেটা কি, এই বক্ররেখার গ্রাফটা দেওয়া আছে এবং কোন বিন্দুতে স্পর্শক সেই বিন্দু স্থানাঙ্ক x1 y1 দেওয়া আছে। এখন তুমি কি করবা, ওই বক্ররেখার যে ফাংশন এফ অফ এক্স দেওয়া আছে তার অন্তরীকরণ করবা। আমরা কি করব, এফ প্রাইম এক্স বের করব। এই অন্তরীকরণ থেকে আমরা বলবো যে ভাইয়া এই অন্তরীকরণটাই তো আসলে এফ প্রাইম এক্সটাই তো আসলে কি মিন করে, ওই ফাংশনটা ঢাল মিন করে, ঢালের ফাংশন অ্যাকচুয়ালি। বক্র ফাংশন হলে তার ঢালটা পরিবর্তনশীল, তাহলে ঢালটাও কিন্তু মানে এফ প্রাইম এক্সটা কিন্তু আসলে কি ঢালের ফাংশন, মূল বক্ররেখার
ঢালের ফাংশন। এখন ঢালের ফাংশন কেন বলতেছি, মানে এক এক বিন্দুতে এক এক রকম ঢাল পাওয়া যায়। তাহলে তুমি ওই যে x1 y1 বিন্দুতে, সেই জন্য তুমি f প্রাইম এক্স যেটা পাবা, সেখানে তুমি x1 y1 বিন্দুর জন্য বসাই দিয়ে f প্রাইম এক্স এর মান কত আসে সেটা বের করবা। এটার জন্য আমাদের f প্রাইম এক্স কত আসে সেটা বের করে দেখবা। এই যে ভ্যালুটা তুমি পাবা, এটা মান নির্দিষ্ট মান পাবা, কারণ x1 y1 একটা নির্দিষ্ট স্থানাঙ্ক। ওইটা বসায় তুমি যে f প্রাইম এক্স এর মান পাবা, তাকেই আমরা আসলে বলবো হচ্ছে ওই যে আমাদের যে এমটা আমরা লিখছি এই এম এর মানের সমান। ঠিক আছে, তাহলে আমরা ওই এম এর ভ্যালুটা আমরা হচ্ছে ওই বিন্দুটা বসাই দিয়ে এফ প্রাইম এক্স থেকে পাবো, দেন ওইটা বসাই দিলে আমাদের কাঙ্ক্ষিত যে সরলরেখা সমীকরণ সেটা চলে আসবে। এই যে কনসেপ্টটা আসলে স্পর্শক রেখার সমীকরণ বের করা সংক্রান্ত কনসেপ্ট। আর অভিলম্বের কনসেপ্টটা আসলে কি বলি, যে ভাইয়া আমরা যদি বলি ওই বিন্দুতে একটা অভিলম্ব আঁকবো, মানে এক্স্যাক্টলি এইটা, তার মানে এই রেখার সাথে স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। এবং তোমরা সরলরেখার কনসেপ্টে পড়ে আসছো, দুটি রেখা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকলে, মানে পরস্পর লম্ব হলে, তাদের ঢাল দ্বয়ের গুণফল কি হয়, -1। যদি এটার ঢাল, স্পর্শকের ঢাল এম আর অভিলম্বের ঢাল এম প্রাইম বলি, তাহলে এম ইন্টু এম প্রাইম কি হবে, -1। অর্থাৎ এম প্রাইম সমান আমরা বলতে পারি -1/m। আমরা যখন এইখানটাতে কি করব, এই যে স্পর্শক রেখা বের করার জন্য এম এর ভ্যালু আমরা বের করছি না, তাহলে ওই এম এর ভ্যালুটা যদি -1/m হিসেবে বসাই দেই, তাহলে সেটা হবে আমাদের অভিলম্বের ঢাল। কার ঢাল, অভিলম্ব রেখার ঢাল। এখন প্রশ্ন হচ্ছে ভাই অভিলম্ব রেখার সমীকরণটা কি হবে। এই যে অভিলম্বটা তো আলটিমেটলি ওই সেম বিন্দু দিয়ে যায়, x1 y1 বিন্দু দিয়ে যায়। তাহলে সেম বিন্দু দিয়ে যদি যায়, তাহলে আমরা সমীকরণটা বলতে পারি y-y1 am ইন্টু x-x1, মানে y-y1 ইকুয়াল টু ঢাল ইন্টু x-x1। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে ঢালটাকে, এই যে আমরা ঢালটা বের করছি অভিলম্বের ঢাল -1/m, এইটাকে এখানে আমরা বসে দিব -1/m অভিলম্বের ঢাল। তারপর আবার কি করব, তারপর আবার আমরা বলবো হচ্ছে এখানে x-x1। তাহলে এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ, যদি আমরা বলি অভিলম্বের সমীকরণ। আর এটা এটা কি, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এখন আমাদের একটা জিনিস দরকার, এম এর মান। তাহলে এই যে এম এর মানটা, এই এম এর মানটা হচ্ছে x1 y1, সরি x1 y1 বিন্দুতে f প্রাইম এক্স এর মান। এই f প্রাইম এক্স এর মানটা আমরা আসলে অন্তরীকরণ করে হচ্ছে ফাংশন থেকে বের করি। তারপর ওই এম এর ভ্যালু, ওই যে এম এর ভ্যালুটা আমরা গেস করি হচ্ছে ওই বিন্দুর স্থানাঙ্কটা বসাই। ঠিক আছে, যে ওই বিন্দুটার জন্য আমরা বসালে যা পাবো সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এম এর মান। তো এম এর মানটা এখানে বসে দিলেও হয়, আবার এখানে বসে দিলে দুটো সমীকরণ চলে আসবে। ঠিক আছে, এটা ছিল মূল থিম এবং মূল কনসেপ্ট। তাহলে এখন দেখি আমরা কিছু প্রশ্ন। যে প্রথমে একটা প্রশ্ন দেখলাম যে এখানে ভাইয়া একটা বিশাল একটা সমীকরণ দেওয়া আছে, এটা একটা বক্ররেখার সমীকরণ। কারণ কি, এখানে দেখতে পাচ্ছ চলকের সর্বোচ্চ ঘাত আছে কত, এখানে 2 আর এখানে আবার 1, দুইটা মিলে কত হবে, মাত্রা 3 হবে। তাহলে এখানে বহুপদীটার মাত্রা একের বেশি, মাত্রা একের বেশি হলেই সেটা নন লিনিয়ার, মানে বক্ররেখা। এগুলো আমরা মোটামুটি জানি। অথবা তোমরা চাইলে এটাকে বিভিন্ন গ্রাফিং যে সিমুলেশন সফটওয়্যার আছে সেগুলোতে বসাই দিয়ে দেখতে পারো গ্রাফটা আসলে কেমন আসবে। আচ্ছা, এখানে আমাদের বিষয়টা হচ্ছে ভাই, আমাদের বলছে এই 2,3 বিন্দুতে স্পর্শক এবং হচ্ছে অভিলম্বের ঢাল এবং তাদের সমীকরণ, মানে অ্যাকচুয়ালি আমরা সমীকরণ বের করে ফেলে ঢাল তো অটোমেটিকলি লাগবেই। তাহলে আসো ভাইয়া, আমাদের এখানে কাজটা কি ছিল, এখানে কাজ ছিল ভাইয়া একমাত্র ওই প্রথম স্পর্শকের এম বের করব। স্পর্শকের এম বের করে ফেললে তো অভিলম্বের রক্ষার সমীকরণ বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখন ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাদেরকে এখানে ভাইয়া এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আসো এটাকে ডিফারেন্সিয়েশন করি। ভাইয়া এখানে এক্স যেমন চলক, ওয়াইও তেমন চলক, দুজনকে আমাদের কি করতে হবে, দুইটা আলাদা ফাংশন চিন্তা করে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি x² y দেখা মাত্রই এটাকে ইউভি সূত্র দিবা, বলবা যে ভাইয়া এখানে x² ইন্টু ওয়াই এভাবে চিন্তা করবো। তাহলে x² কে রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন হবে dy/dx, তারপর মাঝখানে প্লাস ইউভি এর সূত্র দিচ্ছি। তারপর কি হবে ভাইয়া, ওয়াই কে রেখে x² ডিফারেন্সিয়েশন, x² ডিফারেন্সিয়েশন কত, 2x। এটা গেল প্রথম পার্ট। ঠিক আছে, আচ্ছা এরপর আসো সেকেন্ড পার্টে আমরা যাই। সেকেন্ড পার্টটা হচ্ছে আবার কি, xy², মানে সেকেন্ড পদে। সেকেন্ড পদেও আবার কি হবে ভাই, এখানে ইউভি দিতে হবে। ইউভি দেওয়ার উপায় কি, আবার এখানে আমরা এখানে লিখবো হচ্ছে আবার এক্স কে রেখে y² এর অন্তরীকরণ। আমরা এর আগে অব্যক্ত ফাংশন অন্তরীকরণ করছি, সেখানেও এরকম xy যুক্ত সমীকরণের থেকে বের করে আনছিলাম। তো এখানে দেখো মনে পড়ে কিনা, আমি বলেছিলাম যে এরকম যদি y² থাকে, তাহলে আমরা এটাকে x⁴n এর সূত্র হিসেবে ফেলবো, তাহলে y² সমান হবে টুয়াইস ওয়াই। ঠিক আছে, টুয়াইস ওয়াই। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই এটা তো এক্স না, x⁴n এর মতো তো চিন্তা করলেও আমাদের এটা তো অ্যাকচুয়ালি এক্স না। যেহেতু অ্যাকচুয়ালি এক্স না, তাহলে এই ওয়াই কে আবার কি করতে হবে, অন্তরীকরণ করে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা dy/dx টা গুণ করে দিব ওয়াই এর অন্তরীকরণ। ঠিক আছে, ওকে। এবার দেখো আবার মাঝখানে প্লাস y² কে রেখে এক্স এর অন্তরীকরণ।
এক্স এর অন্তরীণ কত হবে 1। এই গেল আমাদের সেকেন্ড পদের ডিফারেন্সিয়েশন। এরপরে বাকিগুলো তো পারবা। 2x এর ডিফারেন্সিয়েশন হবে কত 2, সামনে আছে কত মাইনাস, তাহলে -2, আবার -3y, তাহলে -3 থাকবে, y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে dy/dx। আচ্ছা এখানে -17, এটা করলে ডিফারেন্সিয়েশন কত হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু আমরা 0 বলতে পারি। ঠিক আছে, এখন তোমার টার্গেট হচ্ছে কোথায় কোথায় dy/dx আছে, যে ভাইয়া এইখানে dy/dx, এইখানে dy/dx, এইখানে dy/dx, সবগুলো dy/dx এ কি করব, কমন নিয়ে ফেলবো। তাহলে আসো dy/dx টা কমন নিয়ে ফেলি। dy/dx যদি কমন নিই এইসব জায়গা থেকে, তাহলে আমাদের ভেতরে কি হবে, তাহলে এখন দেখো এখানে এখানে আছে dy/dx এর সাথে এক্স স্কয়ার, এখানে dy/dx এর সাথে আছে কত টুয়াইস yx, তাহলে প্লাস 2xy লিখতে পারি, হ্যাঁ 2xy। এখানে dy/dx এর সাথে কত আছে -3, তাহলে এখানে -3 দিচ্ছি। ঠিক আছে, বাকি যা থাকবে তা ওই পাশে আমরা শিফট করে দিব, ট্রান্সফার করে দিব। তাহলে এবার দেখো বাকি যে পদগুলো আছে, বাকি পদগুলো কে কে, এখানে আছে ভাইয়া 2xy, ওই পাশে গেলে -2xy। ঠিক আছে, তারপর আছে কি ভাই, এখানে -y y প্লাস y স্কয়ার, এই পাশে গেলে -y স্কয়ার, এখানে আছে -2, এটা ওই পাশে গেলে +2। এই হলো আমাদের অবস্থা। তাহলে 2 -2xy y স্কয়ার, এটাই হচ্ছে আমাদের রাইট সাইডের পার্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ফাইনালি যে ভাইয়া dy/dx এটা সমান আসলে কত মাইনাস, আচ্ছা মাইনাস চাইলে কমন নিতে পারি, মাইনাস কমন নিয়ে কি লেখা যায়, মাইনাস কমন নিয়ে লেখা যায় হচ্ছে ভাইয়া 2xy বা y স্কয়ারকে আগে লিখি, y স্কয়ার প্লাস 2xy -2। হ্যাঁ, আর নিচে আছে কত, নিচে আছে হচ্ছে এইটা, যে x স্কয়ার প্লাস 2xy -3। ঠিক আছে, তাহলে এইটা গেল ভাইয়া dy/dx এর মান আমাদের এইটা। তাহলে এখন দেখো আমরা কিন্তু এটা আগেও বলে আসছিলাম যে dy/dx বের করতে হবে, কিন্তু এই dy/dx টা আলটিমেটলি কি একটা ফাংশন, x y এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই যে তোমাকে একটা স্পেসিফিক বিন্দু বলে দিছে, এই বিন্দুতে তোমাকে স্পর্শকের সমীকরণ বলছে, তাহলে আমাদের তখন তুমি চিন্তা করতে হবে যে ভাইয়া এটা হচ্ছে আসলে কি এক বিন্দুকে আমি রেখা সমীকরণের সূত্র দিব। তাহলে সূত্র হবে কি, স্পর্শক আমি এর আগে বলে আসছি, স্পর্শক হবে y - y1, y1 কত, y1 হচ্ছে 3, তারপর m ইন্টু x - x1, x1 কত 2। এই হলো আমাদের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। এখন এই mটাকে স্পর্শকের ঢাল, তাহলে স্পর্শকের ঢালটা কোন বিন্দুতে, ওই যে 2,3 বিন্দুতে, কারণ ওই বিন্দুই তো রেখাটা যায়। তাহলে ওই বিন্দুতে আবার বক্ররেখার সমীকরণের ঢাল আমরা বের করব। তাহলে আসো ভাইয়া mটা আসলে কত, mটা আসলে হচ্ছে এই যে dy/dx আছে, এই dy/dx টা কোন বিন্দুতে, 2,3 বিন্দুতে, 2,3 বিন্দুতে মানটা বের করতে হবে। তাহলে 2,3 বিন্দুতে মানটা বসাবা, তাহলে y এর জায়গায় বসাবা 3 আর x এর জায়গায় বসাবা 2, তাহলে এখানে আসবে 9, 3 স্কয়ার মানে কত 9, প্লাস 2 ইন্টু x এর ভ্যালু 2, তাহলে 2 ইন্টু 2 মানে 4, ইন্টু আবার কত y হচ্ছে কত 3, তাহলে 4 ইন্টু 3 কত 12, তাহলে আমরা লিখবো 9 + 12, তারপর আছে -2। ঠিক আছে, এরপরে হচ্ছে ভাই আবার নিচের পার্টটা, তাহলে নিচের পার্টটা কত আসছে দেখো, নিচের পার্টটা হচ্ছে x স্কয়ার মানে 2 স্কয়ার, তাহলে কত 4, আবার 2xy আলটিমেটলি উপরে আমরা বের করছিলাম 2xy 12 আসে, তাহলে নিচেরটাও ভাই 12 আসবে, -3। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব, দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসে, এটা আমাদের আসবে হচ্ছে 21 - 2 হচ্ছে 19, -19, নিচে থাকবে হচ্ছে 16 - 13। হ্যাঁ হ্যাঁ, সো দুইটাই মৌলিক সংখ্যা, তো কাটাকাটি করা যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমাদের এখানে এইটাই হচ্ছে আমাদের m এর মান, -19/13। তোমার এই m এর মানটা এখানে বসে দিতে হবে, -19/13 x - 2, সামনে আছে y - 2। জাস্ট এইটুকু ক্যালকুলেশন করে এইটুকু রেখে দিলে তোমার অ্যান্সার হয়ে গেছে। বাট তুমি যদি ফার্দার একটু ক্যালকুলেশন করতে চাও, আর এই 13 এর সাথে গুণ করে দিতে পারো এই পাশেরটা, আর -19 এর সাথে x - 2 গুণ করে দিয়ে একসাথে তুমি সমীকরণটা সুন্দর করে লিখতে পারো। হ্যাঁ, এটা তোমার উপর, যতটুকু ইচ্ছা ততটুকু করা যাবে। এখন দেখো আমরা তো অভিলম্ব বের করব, তাহলে অভিলম্ব বের করতে গেলে আমাদের শর্তটা কি ছিল দেখো, এই যেখানে লিখে দিয়েছিলাম, অভিলম্বের সূত্রে -1/m, বাদ বাকি আগে পরে ঠিক আছে, স্পর্শকের সমান, খালি ঢালটা হয়ে যাবে -1/m। তাহলে এই যে mটা হচ্ছে কি, mটা হচ্ছে স্পর্শকের ঢাল, তাহলে অভিলম্বের ঢাল কি, অভিলম্বে যদি বলি অভিলম্বের ঢাল
এম প্রাইম, এটা সবাই হচ্ছে -1/m। তার মানে এটা উল্টাই যাবে, যে এমটা উল্টাই দিবা, তাহলে 13/19 হবে। যে 1/m মানে হচ্ছে কি উল্টাই যাবে, আর সামনে মাইনাস গুণ হওয়াতে মাইনাস মাইনাস সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এবার তোমার সরলরেখার সমীকরণ তুমি বের করবা, যে y - y1, তো কত 3, এখানে ঢালে মান বসাবা 13/19 x - 2। এইটাই হইলো ভাইয়া আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, যেটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। আর এটা ছিল আমাদের স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এইটা হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি রিসেন্ট একটা পরীক্ষার প্রশ্ন। তো দেখতে পাচ্ছ x³ - 2xy² = 1। তাহলে এখানে আবার আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করে ওই বিন্দুতে স্পর্শকের ঢাল বের করবো। খালি এখানে স্পর্শক ঢাল চাইছে, তাহলে তুমি সুন্দর করে x³ কে ডিফারেন্সিয়েশন করো। x³ কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 3x², ঠিক আছে। তারপর আসো ভাইয়া -2xy²। তাহলে এখানে কিন্তু কি হবে, ইউভি সূত্র ইউজ করতে হবে। তাহলে 2 কে রেখে, মানে 2 কে কমন রেখে x y² ডিফারেন্সিয়েশন করবা। এটার উপায় কি, যে ভাইয়া x কে রেখে y² ডিফারেন্সিয়েশন, y² কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলবো ভাইয়া 2y, কিন্তু আবার y কে ডি, মানে আরেকবার অন্তরীণ করে কি করতে হবে, গুণ করতে হবে, dy/dx, ঠিক আছে। আচ্ছা, তারপর কি হবে ভাইয়া, তারপর আবার প্লাস দিব, প্লাস দিয়ে আবার y² কে রেখে x কে ডিফারেন্সিয়েট করবো। x এর ডিফারেন্সিয়েশন কত, x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। এই হলো আমাদের অবস্থা। এই পাশে 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে। তাহলে আসো আমরা একটু দেখি কি হয়। লিখা যায় এটা 3x² মাইনাস, এখানে আছে ভাইয়া 2 × x × 2 × y, তাহলে 2 দিয়ে কত হবে, 4 হবে। x আর y মিলে কত হবে, xy হবে। এখানে কি আছে, dy/dx আছে, ঠিক আছে। ওকে, এরপর দেখো এই যে +-2 আছে, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এই 2 আর y² গুণ হয়ে কি হবে, 2y² হবে। এটা সমান সমান ভাই 0। তাহলে ফাইনালি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, আমরা এখানে লিখতে পারি -4। আচ্ছা, -4 লেখা দরকার নাই, আমরা এটাই করি যে ভাইয়া এই যে এই পদটা আছে, এই পদটাকে আমরা ওই পাশে শিফট করে দেই। তাহলে ওই পাশে এটা মাইনাস ছিল, ওটার পাশে গেলে কি হবে, প্লাস। তাহলে আমরা এটা লিখতে পারি 4xy × dy/dx। এটা সমান সমান কত, এটা সমান সমান ভাই এই পাশে যা আছে তা, এই পাশে কি আছে, 3x² - 2y²। সো এখান থেকে ফাইনালি dy/dx এর মানটা পেয়ে যাচ্ছ। dy/dx এর মানটা হচ্ছে 3x² - 2y² / 4xy। তাহলে এইটা আসলে কে, এটা হচ্ছে প্রদত্ত বক্র ফাংশনের ঢালের ফাংশন। এটা হচ্ছে প্রদত্ত বক্র ফাংশনের ঢালের ফাংশন। আমাকে তো বলছে এই ঢালের একটা নির্দিষ্ট বিন্দুতে, কারণ ঢাল তো একটা মানে ফিক্স না, এটা এক এক জায়গায় একরকম। তাহলে কোন বিন্দুতে, -1 +1। তাহলে এই dy/dx এর মান -1 +1 এর জন্য বের করবা। দেখো তাহলে আমাদের এখানে x এর মান আমরা কত বসাবো, x এর মান আমরা এখানে বসিয়ে দেবো হচ্ছে -1। তাহলে -1 কে স্কয়ার করলে হবে সেটা 1, তাহলে 3 × 1, ঠিক আছে। তারপরে y এর মান কত বসাবো, y এর মান বসাবো +1, তাহলে y² যদি করি 1² মানে কত 1, 1 × 2 মানে কত -2। এবার তুমি 2 × 1 লিখতে পারো। এবারে 4, x এর ভ্যালু কত -1, y এর ভ্যালু কত +1। তাহলে ফাইনালি যেটা পাচ্ছ সেটা হচ্ছে উপরে 3 - 2 মানে কত 1, আর নিচে আছে -4, তাহলে -1/4। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বি নাম্বার অপশনটা। আচ্ছা, তাহলে এটা দেখো, এটা গেল আমাদের হচ্ছে একটা ঢাল সংক্রান্ত একটা প্রশ্ন। এরপর বলছে আবার আরেকটা প্রশ্ন, যে এটার অমুক বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে। দেখো এটাও কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা প্রশ্ন, যে y² = 4p, এটা দেখতে আসলে পরাবৃত্ত, হ্যাঁ পরাবৃত্তের সমীকরণই বলছে অমুক বিন্দুতে স্পর্শকের ঢাল। তাহলে আসো পরাবৃত্তের এটাকে ডিফারেন্সিয়েশন করি। এই পরাবৃত্তের ডিফারেন্সিয়েশন হবে ভাইয়া y² কে ডিফারেন্সিয়েট করলে হবে 2y dy/dx, আর এই পাশে কি হবে, এই পাশে হবে ভাইয়া 4p, তো কনস্ট্যান্ট, x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে বলো dy/dx কত আসবে। dy/dx সমান বলা যায় 4p/2y। এখন কথা হচ্ছে ভাইয়া 2 2 তো কাটতে পারি, কাটলে হবে 2p/y dy/dx। কোন বিন্দুতে চাইছে, pt²/4p 2pt, হ্যাঁ। তাহলে আমরা লিখবো dy/dx স্পেসিফিকলি কোন বিন্দুতে, pt², 2pt তে। আসো বের করি। তাহলে এখানে আমরা উপরে তো 2p কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট আছে,
এই যে ওয়াই এর জায়গায় কি বসাবা, ওয়াই এর জায়গায় বসাবা 2pt। 2pt এক্স এর কোনো কাজ আছে? নাই, কারণ এখানে অন্তরীকরণের জায়গায় কোনো এক্স নাই, এটা পুরোটা ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই যে 2p চলে যাচ্ছে, থাকতেছে 1/t। তাহলে আমাদের এই যে যে পরাবৃত্তটা বলছে তার অমুক বিন্দুতে, হ্যাঁ, আমাদের স্পর্শকের ঢালটা হচ্ছে এই অপশন সি, 1/t। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো একটা সহজ অঙ্ক দিছে, যে একটা ফাংশন আছে, ফাংশনটি এক্স এর কোন মানের জন্য এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স মানে কি একবার ঢাল, তাহলে আসলে এটাকে একবার আগে মানে এটা ঢাল মানে একবার অন্তরীকরণ করবা, তাহলে এটাকে একবার অন্তরীকরণ করে ফেলি। এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? 1 হয়, কেউ আবার জিরো লিখো না। হ্যাঁ, এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1, সাইন এক্স এর অন্তরীকরণ কি ভাইয়া? কজ এক্স। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটাকে জিরো করতে হবে, এটা আমাদের শর্ত দিয়ে দিছে যে এটা জিরো হবে। তাহলে এটা যদি জিরো হয় আমরা এবার লিখবো 1 প্লাস কজ এক্স। তাহলে এখান থেকে বলা যাচ্ছে কজ এক্স ইকুয়াল টু কত? -1। তাহলে কজ এর ভ্যালু কত ডিগ্রিতে -1 হয়? 0 থেকে 180-র ভেতরে কোন ডিগ্রিতে? অবশ্যই 0-তে 1 হয়। তাহলে 180-তে কত আসবে? আমরা জানি কজ এর ভ্যালু 180-তে -1 হয়, দ্যাট মিনস আমরা এখানে বলবো এক্স এর ভ্যালু আসবে 180 বা পাই। ঠিক আছে, তাহলে এই অপশনটাই হচ্ছে আমাদের ডি নাম্বার অপশন, এক্স এর মান চাইছে। হ্যাঁ, তাহলে তোমাদের এখানে মাথায় রাখতে হবে এই নরমালি ত্রিকোণমিতির একটু ব্যাপার আসলে ত্রিকোণমিতির সমাধানের কনসেপ্ট আমরা ইউজ করছি, যে কত ডিগ্রিতে আসলে সে -1 হয়। যেহেতু আমরা ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ, সরলরেখার ঢালের ক্ষেত্রে আমরা ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট এই দুটো কোয়াড্রেন্টে চিন্তা করব। সো ওই দিক থেকে আমরা হচ্ছে এটার এক্স এর ভ্যালুটা পাই চিন্তা করলাম। এখানে অপশন গুলো দেখো, দেখলে বুঝতে পারবো আর কি। আসলে এবার সেকেন্ড প্রশ্নে এখানেও ভাইয়া সেম বলছে বক্ররেখার ঢাল শূন্য হবে। এই যে এখানে আগে বলছে এফ প্রাইম এক্স জিরো, আর এখানে এটা মানে কি ঢাল শূন্য, কথা একই। এফ প্রাইম এক্স জিরো হওয়া ঢাল শূন্য হওয়া যে একই কথা। আর এখানে ওয়াই আছে, তাহলে এফ প্রাইম এক্স মানে এখানে হবে y1, মানে একবার ডিফারেন্সিয়েশন dy/dx। তাহলে বলো এখানে dy/dx যদি করি, এক্স এর অন্তরীকরণ আমরা জানি, মুখস্থ করে ফেলছি একদম, দেখে মাত্রই বলবো 1। আর 1/x মানে কি? 1/x মানে -1/x²। এটাও আমরা কিন্তু অনেকবার ইউজ করছি, -1/x²। মাইনাস হওয়ার কারণে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখন আমাদের বলছে ভাইয়া এই ঢালটা শূন্য হবে, তাহলে এই ঢালটা যদি জিরো করে ফেলি, হ্যাঁ, তাহলে এখানে লসাগু করো x² - 1/x², আর গুণ করলে x² - 1 = 0 হবে, অর্থাৎ x² = 1। তাহলে ফাইনালি বলা যাচ্ছে x এর মান হচ্ছে +-1। তাহলে অপশন এ বি নাম্বারটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমাদের কাছে x এর মান চাইছে, ঠিক আছে, x এর কোন মানের জন্য। দেখো দুটাই হচ্ছে আমাদের গুচ্ছ পরীক্ষাতে আসছে, একটা এগ্রি গুচ্ছ, একটা হচ্ছে জিএসটি তে। ওকে, এবার দেখি আমরা আরেকটা প্রশ্ন, যে অমুক বিন্দুতে হচ্ছে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শকের সমীকরণ। তাহলে আসলে এটাকে ডিফারেন্সিয়েশন করি, dy/dx সমান কি হবে? এই যে x³ কে ডিফারেন্সিয়েশন করলে 3x²। আচ্ছা, আবার 2x² কে ডিফারেন্সিয়েট করলে পাওয়ার 2টা সামনে আসবে, তাহলে 4, আর x এর পাওয়ার 1 হয়ে যাবে, 2 থেকে কমে 1 হয়ে যাবে। +4 এর ডিফারেন্সিয়েশন কত হবে? +4 এর ডিফারেন্সিয়েশন 0, নাই, কনস্ট্যান্ট। তাহলে এই যে এটা dy/dx, এই ঢালটা কোন বিন্দুতে বলছে? 2,4 বিন্দুতে। তাহলে 2,4 বিন্দুতে ঢালের মান বের করতে হবে। তাহলে দেখো এই 2,4 বিন্দুতে যদি ঢালের মান বের করতে চাই, তাহলে এক্স এর ভ্যালু এখানে 2 বসাবো, 3 × 2²। তারপর এখানে ওয়াই এর ভ্যালু কত বসাবো? সরি, আবার এক্স এর ভ্যালু 2ই হবে, এখানে যদি ওয়াই নাই তাহলে 4 × 2। ঠিক আছে, তাহলে আমরা যেটা বের করবো, তাহলে এখানে আমাদের আসবে 2² সমান হচ্ছে 4, 4 × 3 মানে 12, 12 - 8 মানে কত? 4। তাহলে এইটা হচ্ছে আমাদের ওই স্পর্শকের অমুক বিন্দুতে, যে বিন্দুতে আমরা স্পর্শক আঁকবো সেই বিন্দুর ঢালের মান, এম এর মান। হ্যাঁ, তারপর আমাদের স্পর্শকের সমীকরণটা কি ছিল? স্পর্শকের সমীকরণ ছিল y - y1। এখানে y1 কত? 4 = m, m কত? m ও পাইছি ভাইয়া 4। তারপর হবে কি ভাইয়া? x - x1, x - x1 কত? x1 হচ্ছে 2। তাহলে এখান থেকে দেখো আমরা ফাইনাল যদি একটু গুণ করি, y - 4, 4x - 8, যেহেতু তোমার এখানে অপশন দেওয়া আছে তোমাকে ওই রকম করে মিলাইতে হবে। তাহলে দেখো এখান থেকে দেখা যাচ্ছে এই যে 4x টাই পাশে আছে, ওই y³ পাশে নিয়ে গেলে কি হবে? -y। তাহলে লেখা যায় 4x - y। এই পাশে -4, ওই পাশে গেলে কি হবে? +4। তাহলে -8 +4। এই যে এই পাশে -8 আর এই -4টা ওই পাশে গিয়ে +4। দেখো ফাইনালি আসতেছে কি? 4x - y - 4 = 0। তাহলে x এর সহগ 4 কোথায়? x এর সহগ 4 আছে এই দুটাতে, তাহলে ওই দুটো বাদ।
0 বাদ। আচ্ছা এই দুইটার ভিতরে y এর শক মাইনাস কোথায়? দুইটাতেই মাইনাস আছে, তাহলে এরপর দেখবো 3 নাম্বার -4 কোথায়? এই যে 1 নম্বরে। তাহলে অপশন এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা এবার বলছে বক্ররেখার কোন বিন্দুতে ঢাল 4 হবে? আচ্ছা তাহলে আসো এটার আগে ঢালের সমীকরণটা বের করি, dy/dx কি হবে বের করি, তাহলে অন্তরীকরণ করি। আচ্ছা এটার অন্তরীকরণ করার আগে আমরা একটা কাজ করব, ছোট্ট কাজ। কি কাজ ভাইয়া? এই জায়গাটাতে একটু গুণ করে নেই, যেহেতু দুইটা জিনিস এরকম করে দেওয়া আছে, আমরা ইউভি না দিয়ে না যেয়ে এটাতে আমরা গুণ করে দিই আগে। যেটা গুণ করলে কি হবে, এক্স ইন্টু এক্স করলে হবে এক্স স্কোয়ার, তারপর হবে -3x -2x +6, এটা আসবে 2 ইন্টু 3 গুণ করলে হবে কত? +6x, সরি +6। যাদের এই জিনিসগুলো খুবই ভালো করে মনে আছে দেখবা যে 2 আর 3 উৎপাদক হলে মানে আমাদের রাশিটা হয় x স্কয়ার -5x + 6। হ্যাঁ ওইভাবে করতে পারো। দেন হচ্ছে -x + 7। হ্যাঁ এবার হোল সাম আমরা এটাকে একসাথে যোগ বিয়োগ করি। এক্স স্কয়ার আছে কয়টা? একটা। এক্স আছে কয়টা? দেখো এখানে -3, এখানে -2, আবার এখানে -1, তাহলে কত হচ্ছে? -6x হচ্ছে। হ্যাঁ এখানে +6 + 7, তাহলে কত হবে? +13 হচ্ছে। এটা হইলো ভাইয়া আমাদের y। এবার আসেন ভাইয়া অন্তরীকরণ করি, dy/dx বের করবো। তাহলে dy/dx করলে কি হবে? এক্স স্কয়ার দেখা মাত্রই লিখবা হচ্ছে এটা হবে ভাইয়া 2x। 6x দেখা মাত্রই বলবো ভাই এটা কত? -6। হ্যাঁ যে সামনে মাইনাস আছে। +13 করলে কি হবে? 0। আচ্ছা এবার দেখো প্রশ্ন তো বলেই দিছে যে ঢাল হবে 4 কোন বিন্দুতে, সেটাই তো জানি না। তাহলে তুমি বলবো ভাইয়া এই dy/dx মান 4 হলে xy কত হবে? এটা যদি 4 হয় তাহলে xy কত? তাহলে এই dy/dx সমান আমরা বের করছি কত? 2x - 6। তাহলে আগে বসাই 2x - 6 = 4, অর্থাৎ 2x = বলা যায় -6 টা ওই পাশে গেলে +6, 4 এর 6 কত? 10। x এর মান কত আসবে? x এর মান আসবে ভাইয়া 5। তাহলে x এর ভ্যালু 5 হলে y এর মান কত? কারণ বিন্দুরে তো ভুজও আছে কোটিও আছে, তাহলে এই y এর মানটা বাবা আবার এখানে বসাই। x এর মান যদি 5 বসাও, তারপরে যে y টা আসবে সেটাই আমাদের কোটি। তাহলে x = 5 হলে কোটি y সমান কত হবে? y সমান তাহলে লিখবা x এর জায়গায় 5 বসাও, তাহলে 5 - 2 করলে কত? 5 - 2 বসাবা 3 হবে, আর 5 - 3 করলে হবে 2, মাইনাস x এর ভ্যালু 5 + 7। তাহলে দেখো কত আসে? 3, 3 দুগুণে 6, এখানে 6 আসবে, তারপর -5 + 7, তাহলে এখানে আসবে আমাদের কত? এখানে আমাদের আসবে হচ্ছে 8। তাহলে 5,8, 5,8 আছে আমাদের এই যে অপশন ডি। এই অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 5,8 বিন্দুতে এটা ঢাল হচ্ছে 4। ঠিক আছে। আচ্ছা এবার দেখো একটা চ্যালেঞ্জিং প্রশ্ন যে ভাইয়া এখানে এ এবং বি দুটো কনস্ট্যান্ট আছে, এই মানগুলো আমাদের কাছে জানা নাই, মানে আননোন ভাবে আছে আর কি। জেনারেলি বলছে 0,2 বিন্দু দিয়ে পরাবৃত্তটা যায়। তাহলে এটা একটা পরাবৃত্তের সমীকরণ দেখতে পাচ্ছ, ওয়াই এর উপর ঘাত 1, এক্স এর উপর ঘাত 2। হ্যাঁ এই পরাবৃত্তটা এই বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এই বিন্দু দিয়ে যাচ্ছে মানে এই বিন্দু দ্বারা এটা কি হবে? সিদ্ধ হবে। মানে এই এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 2 বসালে এই ডান পাশ বাম পাশ সমান আসবে। ওকে ফাইন, বুঝলাম। আবার সেকেন্ড শর্ত দিচ্ছে 2,0 বিন্দুতে এর ঢাল হবে 4। ঠিক আছে, দুইটা অপশন। প্রথমত আগে আসো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে ফেলি, যেহেতু ঢাল বের করতেই হবে, আগে এটা দেখেই ঢালটা বের করে ফেলি। dy/dx টা কত? দেখবা dy/dx এর মান আসবে হচ্ছে 2ax, আর b তো 0 হয়ে গেছে কারণ b কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0। এই যে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x, সামনে আছে কত? a, তাই 2ax লিখছি। এখন দেখো আমাদের যেহেতু বলছে পরবর্তীতে 0,2 বিন্দু দিয়ে যায়, তাহলে 0,2 বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করব 0,2 বিন্দুগামী বলে। 0,2 বিন্দুগামী বলে আমরা এখানে y এর জায়গায় বসাবো কত? y এর জায়গায় এটার y বসাবো, y এর জায়গায় এটার y হচ্ছে 2 সমান সমান x এর জায়গায় কি বসাবো? এটা বুঝ বসাবো 0, তাহলে এখানে a 0 হয়ে যাবে, তাহলে 0 + b, মানে a 0 না, এখানে a * 0 মানে পুরোটা 0 হয়ে যাচ্ছে। তো এখান থেকে বলা যায় যে ভাইয়া b এর মান 2 হয়ে গেছে। আমরা তো b এর মান চাইছে তাই না, a এর মানও চাইছে, b এর মানও চাইছে, তাহলে যেখানে অপশন মানে সেকেন্ড অপশনটা 2 নাই সেটা বাদ দিবা। এখন প্রশ্ন হচ্ছে ভাই সবগুলোতে তো 2 আছে, দ্যাট মিন্স তোমার এর মান লাগবেই। মানে এখানে আমি অপশন টেস্ট করেও কিছু একটা সুবিধা করতে পারলাম না। তাহলে আসো সেকেন্ড শর্ত যাই। সেকেন্ড শর্ত কি বলছে? 2,0 বিন্দুতে ঢাল, তাহলে এই যে ঢাল dy/dx, এই ঢালটা কোন বিন্দুতে? 2,0 বিন্দুতে।
তাহলে এক্স এর মান কত হবে 2 হবে, ওয়াই তো নাই, তাহলে 2a ইন্টু 2 মানে কত আসবে 2a ইন্টু 2 মানে হচ্ছে 4a। তাহলে এই মানটা কত বলে দিছে, এই মানটা বলে দিছে ভাইয়া 4। তাহলে এই 4a হবে কত, ঢাল 4, অর্থাৎ এর মান কত আসবে 1। তাহলে অপশন, প্রথম অপশন 1 আছে কোনটা, এই নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 1,2। ঠিক আছে, তাহলে এ এর মান 1, বি এর মান 2। দেখো এটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। এবার দেখো এই প্রশ্নটা দেখি আমরা। এক্স ইকুয়াল টু ওয়াই এবং এই বক্ররেখা, একটা সরলরেখা, একটা বক্ররেখা পরস্পরকে ছেদ করতে পারে, এটা আমরা জানি। দুইটা সরলরেখাও ছেদ করতে পারে, আবার দুইটা সরলরেখা ছেদ নাও করতে পারে, কারণ দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তখন ছেদ করে না। এই যে এখানে যেহেতু বক্ররেখা সরলরেখা, এটা অবশ্যই ছেদ করবে। তো এই বক্ররেখাগুলা এবং সরলরেখাগুলা যদি ছেদ করে ছেদবিন্দু পাওয়া যাবে। ছেদবিন্দু কিভাবে পাওয়ার উপায় কি, ছেদবিন্দু পাওয়ার উপায় হচ্ছে আমরা সমাধান করি। তাহলে এখানে দেখো তোমরা এখানে এক্স ইকুয়াল টু ওয়াই, আর এটা হচ্ছে এক্স ওয়াই স্কয়ার সমান 4 × 4 - x। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে যেটা সমাধান করতে গেলে প্রতিস্থাপন অপনয়ন যে কোনো কিছু করতে পারবা। এখন যেটা এখানে সবচেয়ে সহজ কাজ হচ্ছে সরলরেখাটা খুব সুন্দর করে দেওয়া আছে, ওয়াই সমান সামথিং বা এক্স সমান সামথিং, তাহলে ওয়াই এর মান এক্স, এটা বসাও এখানে। ওয়াই এর মান যদি এখানে বসাই এক্স, তাহলে কি আসবে এক্স ইন্টু এক্স স্কয়ার, এটা হবে 4×4 = 16 মাইনাস যা আছে তাই 4x, এভাবে রেখে দিছি। এবার দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি ভাই x³ প্লাস 4x মাইনাস 16, এটাই হলো 0। ঠিক আছে, এবার তোমার এখান থেকে এক্স মান বের করতে হবে। সো এবার তুমি হচ্ছে ত্রিঘাত সমীকরণ সমাধান করো, অথবা হচ্ছে তোমাদের সেই যে ছোটবেলায় বহুপদীর করতা, যে ভাগশেষ উপপাদ্য দিয়ে এটা হচ্ছে কত মানে 0 আনা যায়, এভাবে করে উৎপাদকে বিশ্লেষণ করো। সো করে দেখবা এখানে এক্স এর মান আসবে একটা 2, বাস্তব সংখ্যা। এখন তুমি এটা সুন্দর করে হচ্ছে এটাকে তুমি ক্যালকুলেটর সাহায্যেও সমাধান করতে পারো। ত্রিঘাত সমীকরণ তোমাদের এখনকার ক্যালকুলেটর গুলোতে সমাধান করা যায়, তুমি ডিরেক্টলি ক্যালকুলেটর সমাধান দিয়ে দিয়ে দিতে পারো। বাট এই জিনিসটা এখন পুরো প্রসেসটা তোমার আসলে পরীক্ষার রিটেন পরীক্ষা আসলেও তোমার এটা দেখানোর দরকার নেই। ঠিক আছে, তুমি জাস্ট সমাধানটা কত সেটা লিখে দিবা, যেটা সমাধান করলে আমরা এক্স এর ভ্যালু 2 পাই। এখন প্রশ্ন হচ্ছে এই যে 2টা এখন আমরা কি করব, আমাদের কোন বিন্দুতে, সেই বিন্দুতে জানি না, যে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাই স্পর্শক আঁকবো, কিন্তু আগে তো জানতে হবে বিন্দুটাকে। তাহলে সমাধান করতেছি, তাহলে এই এক্স এর মান 2 পাইছি, এখন সমাধান করতে গেলে আমাদের কি লাগবে, ওয়াই এর মানও লাগবে। দেখো এক্স এর মান 2 হলে ওয়াই এর মানও কত 2, কারণ কি ওয়াই সমান সমান এক্স, এটা সমীকরণ না? এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ, এভাবে বিবেচনা করো, এটা 1 নং, এটা হইলো 2 নং। এই দুজনের মধ্যে প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে আমরা এক্স এর মান একটা বের করছি। এই এক্স এর মানটা 1 নং বসালে ওয়াই এর মান কত আসে, ওয়াই এর মান 2 আসে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিন্দু 2,2 বিন্দু। এখন আসো এই 2,2 বিন্দুতে তো পাই গেলা, এখন করবা কি ঢাল বের করবা, না সরি স্পর্শকের সমীকরণ বের করবা, সো আলটিমেটলি ঢাল লাগবেই। আমরা এবার হচ্ছে এই যে বক্র ফাংশনটা, হ্যাঁ, কারণ সরলরেখার ঢাল তো আমরা দেখতে পাচ্ছি কত সহজে বলা যায় যে ভাই সরলরেখা এখান থেকে আমাদের যে জিনিসটা বলছে, সরি আমাদের ওই সরলরেখা না, আমাদের ছেদবিন্দু যেটা দেওয়া আছে, সরি এটা ভুল বললাম, যে সরলরেখা আর হচ্ছে বক্ররেখার ছেদবিন্দু, এখন ছেদবিন্দুতে যে স্পর্শকটা আঁকবো এটা হতে পারে এরকম একটা বক্ররেখা দেওয়া আছে, র্যান্ডম একটা বক্ররেখা দিলাম, আর একটা রেখা সরলরেখা হচ্ছে এটা এরকম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই এই যে এখানে ছেদ করছে তারা, তাহলে এই ছেদবিন্দুতে একটা স্পর্শক আঁকবো, সেই স্পর্শকের সমীকরণটা কি হবে? তাহলে এখন ছেদবিন্দুটা বের করছি, ছেদবিন্দুটা কত 2,2, এই 2,2 বিন্দুকে আমি রেখার সমীকরণ বের করতে হবে। তার আগে তোমাকে ওই বক্ররেখার কি করতে হবে, ঢালটা বের করতে হবে, কারণ বক্ররেখার ওই বিন্দুতে ঢাল যা, ওই স্পর্শকের ঢাল কি তা। তাহলে বক্ররেখার ঢাল যদি বের করতে চাই, এই সমীকরণটাকে আমরা কি সমাধান করবো, ডিফারেন্সিয়েশন করবো। দেখো এই পাশে কি আছে, এই পাশে হচ্ছে ভাইয়া এক্স ওয়াই আছে, এক্স ওয়াই স্কয়ার আছে, তাহলে এটাকে ইউভি সূত্র দিতে হবে। তাহলে এক্স কে রেখে ওয়াই স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হতে হয় 2y আবার dy/dx। এটা নতুন করে বলার কিছু নাই, অনেকবার আমরা বলে ফেলছি। এরপরে সেকেন্ড পার্ট, ওয়াই স্কয়ার কে রেখে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1, এটা গেল এই পাশ। এখন দেখো ডান পাশে কি আছে, ডান পাশে তো বলবো হচ্ছে ভাইয়া 4 × 4 করলে 16, 16 কে ডিফারেন্সিয়েট করলে 0, -4x, -4x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে -4। হ্যাঁ, এবার ভাইয়া এখান থেকে আমরা dy/dx কে রাখবো, তাহলে 2xy dy/dx, এটা থেকে বাদ বাকি সকল কিছু পূর্ণ পাশে পাঠিয়ে দিব, কি আছে -4 y²। সো এখান থেকে ফাইনালি বলা যায় dy/dx, এইটা আসতেছে মাইনাস কমন নিয়ে লেখা যায় y² + 4 /
2xy, এই যে এই পাশে এটা ভাগ করে দিছি। এখন তুমি কোন বিন্দুতে চাও? তুমি চাও 2,2 বিন্দুতে, যেটা ছেদ বিন্দু বের করছি, তাহলে 2,2 বিন্দুতে dy/dx মান বের করতে হবে। তাহলে dy/dx এর মান বের করার জন্য x এর জায়গায় 2 বসাবা, y এর জায়গায় 2 বসাবা। এখানে যদি আমরা y এর জায়গায় 2 বসাই, 2x মানে 4, 4 + 4 মানে কত? 8, সামনে আছে কি মাইনাস, তাহলে মাইনাস মাইনাস 8। আবার নিচে x এর জায়গায় 2, y এর জায়গায় 2, 2 দুগুণে 4, 4 দুগুণে আবার কত 8, 8 8 কাটে ফেললে কি আসবে? -1 আসবে। তাহলে তোমার ঢালের মান -1। এবার তুমি বিন্দু রেখা সমীকরণ বের করবা। কোন বিন্দুগামী? 2,2 বিন্দুগামী। তাহলে y - y1, y1 হচ্ছে 2, x - x1, x1 হচ্ছে কত? সেটাও 2। ঢালটা কত হবে? ঢালটা পাইছি কত? -1। তাহলে এখানে বসাও -1। তাহলে এখান থেকে দেখো y - 2 - x + 2, যে গুণ করে দাও। তাহলে -x টা এই পাশে পাঠিয়ে দাও, +x হয়ে যাবে। এখানে আছে +y, এখানে আছে -2, এই পাশ থেকে -2 এই পাশে আসলে -2 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে এখানে -2 -2 এ -4 হয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল টু 0। ইহাই দেখো আমাদের কাঙ্ক্ষিত স্পর্শকের সমীকরণ, x + y - 4, x + y - 4, x + y আছে এই জায়গায় a তে আর b তে, এটা +4, এটা হচ্ছে কি -4। তাহলে এটাই হচ্ছে আমাদের অপশন এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটি রিসেন্ট ইয়ারের পরীক্ষার প্রশ্ন। দেখো এমসিকিউ প্রশ্ন, বাট এটা কিন্তু একটু এলাবোরেট, একটু কাজ করতে হবে অনেক জায়গায়। যে আমরা ছেদবিন্দু বের করছি, দেন স্পর্শকের ঢাল বের করছি, মানে ওই বক্ররেখার ঢালের সমীকরণ বের করছি, মানে ঢালের ফাংশনটা dy/dx বের করছি, দেন অমুক বিন্দুতে কত আসে সেটা ক্যালকুলেট করছি, দেন হচ্ছে সমীকরণ বের বসাইছি, দেন আমাদের ফাইনাল ইকুয়েশনটা আসছে। সো কিছু কিছু জায়গায় তুমি একটু দেখবে একটু লেন্থি প্রশ্ন আসবেই, কিছু করার নাই। এবার আসো 0,1 বিন্দুতে e⁻x এর স্পর্শক সমীকরণ। ঝটপট করে ফেলি। dy/dx আমরা জানি কি ভাইয়া, ex দেখলেই ডিফারেন্সিয়েশন কি হয়? ex হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ex যদি হয়, তাহলে এবার আসো ভাইয়া কোন বিন্দুতে চাইছে? 0,1 বিন্দুতে। তাহলে x এর মান 0, y এর মান 1। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ঢালের ফাংশনে কোনো y নাই, তাহলে e⁻0 মানে কত? 1। তাহলে আসো সমীকরণটা বের করি। y - y1, y1 কত? -1, মানে সরি 1, তাহলে y - 1 হবে। ঢাল কত পাইছি? ঢাল পাইছি 1। x - x1 কত? 0। দ্যাট মিনস y - 1 = x আসতেছে। তাহলে সরলরেখা সমীকরণটা হচ্ছে x - y + 1 = 0। তাহলে x - y, হ্যাঁ, +1 যেটা এ নাম্বার অপশন। বা তুমি এখানে বলতে পারো y = কত? x + 1, এটাও লেখা যায় যে -1টা ওই পাশে পাঠিয়ে গেলে +1, তাহলে y = x + 1। এই হলো আমাদের অপশন এ। ঠিক আছে, তো দেখো এরকম টাইপের প্রশ্ন আমাদের হচ্ছে পরীক্ষায় আসছে, সিইউতে আসছে, ডিইউতে আসছে, একদম সেম ক্যাটাগরি প্রশ্ন আর কি। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়ে দেওয়া। এবার আসো ভাই আবার একই টাইপের অঙ্ক, আবার 0,2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। তাহলে করে ফেলি ঝটপট। y স্কয়ার দেখা মাত্র লিখবা 2y dy/dx। তারপরে আসো ভাইয়া x কে করলে হবে কত? এটা -2 হবে, যেহেতু x এর ডিফারেন্সিয়েশন 1। -4y ডিফারেন্সিয়েশন, তাহলে কত হবে? 4। y কে করলে হবে dy/dx। ভাইয়া বাদ বাকিটা কি? নাই, 0। এই যে 4 কে ডিফারেন্সিয়েট করলে 0। তাহলে এবার এখান থেকে ভাই কি করবো? dy/dx কে কমন নিবো, এখানে একটা এখানে একটা। তাহলে dy/dx যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে কি আসবে? এখানে আছে 2y, এখানে আছে -4, এইগুলো কমন নিলাম। এখন কি করতে হবে ভাইয়া? এই যে -2টা ওই পাশে পাঠিয়ে দিব, ধ্রুবক গুলো ওই পাশে পাঠিয়ে দিব, তার কত হবে? +2। ঠিক আছে, তাহলে এখান থেকে dy/dx আমরা যদি বের করি, তাহলে dy/dx সমান কত আসবে? dy/dx সমান আসবে 2/2y - 4। অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে আমরা যদি এখানে নিচে একটা কমন নেই 2, তাহলে কত আসবে? y - 2। তাহলে দেখো কাটাকাটি করা যায়, 1/y - 2। তাহলে এটা গেল ভাইয়া এতক্ষণ পর্যন্ত এই সমীকরণটা, বা যে বক্ররেখার সমীকরণটা দেওয়া আছে, সেই বক্ররেখার সমীকরণটা থেকে তার ঢালের মান, ঢালের ফাংশনটা বের করলাম, dy/dx। এখন আমাদের কাজ কোন বিন্দুতে? 0,2 বিন্দুতে। তাহলে y এর মান 2, x এর মান 0। তাহলে আসি dy/dx 0,2 বিন্দুতে। 0,2 বিন্দু যদি করি, তাহলে আমরা এখানে বসাবো y এর মান হচ্ছে 2। তাহলে দেখো এই যে এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2 - 2 চলে আসতেছে, তাহলে এটা ভাইয়া অসীম চলে আসতেছে।
এখন দেখো ঢাল হচ্ছে কত, টেন থিতা। যদি টেন থিতা এরকম অসীম আসে, আমরা জানি থিতার মানটা আসলে কত হবে, সেটা হবে 90 বা π/2, সরি 90 দেই। তাহলে থিতা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা এক্স অক্ষের উপর লম্ব, কারণ এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে আছে। এক্স অক্ষের সাথে লম্ব কে, ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ আসলে কি হবে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ হবে ভাইয়া কত, ওয়াই ইকুয়াল টু সামথিং, সরি ভুল বললাম, এক্স ইকুয়াল টু সামথিং, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এক্স ইকুয়াল টু সামথিং। তাহলে এখন দেখো এক্স ইকুয়াল টু সামথিং এরকম আছে, কিছু আছে নাকি, এক্স ইকুয়াল টু যে ধরলাম এ, এই ধরলাম সামথিং মানে এ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে যেহেতু বিন্দুটা আমরা পাইছি 0,2, তাহলে এখানে আমরা এক্স এর মান 0 বসাই, তাহলে এ কত আসবে, এ আসবে হচ্ছে 0। তাহলে এ যদি 0 আসে, দ্যাট মিনস আমরা এ এর মানটা আমরা বসাই দিব, তাহলে এক্স সমান সমান 0 আসতেছে, অর্থাৎ ওয়াই ওয়াই অক্ষের সমীকরণ। তাহলে এক্স ইকুয়াল টু 0 কে, এক্স ইকুয়াল টু 0 হচ্ছে অপশন বি। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল, সরি ওয়াই এক্স অক্ষের উপর লম্ব মানে হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ। তাহলে এটাই হচ্ছে আমাদের মোটামুটি কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখি এরপর একটা প্রশ্ন। ওকে, এটা তো আমরা জানি যে ভাইয়া ঢাল 0 হয়, তাহলে ঢাল অসীম হলে এটা হয় থিতা, মানে ঢালের মান যদি অসীম হয় তখন আমরা বলি হচ্ছে টেন থিতার ক্ষেত্রে 90, অর্থাৎ থিতার মান 90 হলে সেটা ওয়াই মানে এক্স অক্ষের উপর লম্ব মানে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এখন দেখো ওয়াই অক্ষ এখানে আমাদের যদি উল্টাটা দিছে, অসীম না, জিরো, জিরো হলে কি হবে, এই যে এরকম কনস্ট্যান্ট, হ্যাঁ, মানে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল বলে তো ঢালের মান শূন্য, মানে কোনো কোণ উৎপন্ন করে না, কোনটা 0 ডিগ্রি আছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে আমরা বলবো ভাইয়া ঢালটা 0 হয় একমাত্র যদি এক্স অক্ষ অথবা এক্স অক্ষের সমান্তরাল হয়। তাহলে এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, এটা বলতে পারি। ওয়াই অক্ষ তো হওয়ার চান্স নাই, সমাধান নেই, একটি বৃত্ত নির্দেশ করে না, এটা হচ্ছে আমাদের এ নাম্বার অপশন, ঠিক আছে। এটা বৃত্ত হওয়ার কোনো চান্স নাই, এটা হচ্ছে একটা এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, ঠিক আছে, এরকম কিছু একটা পাবো আমরা। আচ্ছা এবার দেখো আমরা পরের প্রশ্ন দেখি যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 বক্ররেখা যে বিন্দু স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল মানে একটু আগে বলে দিলাম কি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হবে 0। তাহলে আসো ভাই এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স টা আগে বের করি। তাহলে দেখো মাথায় রাখবা এক্স অক্ষের সমান্তরাল বললে, এক্স অক্ষের সমান্তরাল বললে, এক্স অক্ষের সমান্তরাল যদি বলা হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স টা 0, আর যদি ওয়াই অক্ষের সমান্তরাল বলা হয় তাহলে ডিএক্স বাই ডিওয়াই উল্টাই যাবে, হ্যাঁ, এটা হবে 0, ডিএক্স বাই ডিওয়াই। এই জিনিসটা একটু মাথায় রাখবা, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হবে। এখানে আমরা ডিফারেন্সিয়েশন করি, এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে, টুয়াইস এক্স প্লাস ওয়াই স্কয়ার ডিফারেন্সিয়েশন কি সেটা অলরেডি শিখে ফেলছি, টুয়াইস ওয়াই, আবার ওয়াই কে করলে ডিওয়াই বাই ডিএক্স। এবার 2x কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, -2, এটা সমান সমান 0। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমরা যদি 2 বাই ডিওয়াই বাই ডিএক্স কে এক পাশে রাখি, বাদ বাকিগুলো অন্য পাশে নিয়ে যাই, তাহলে -2 পাশে গেলে +2, +2x পাশে গেলে -2x। ওকে, এরপর আমরা ডিওয়াই বাই ডিএক্স টা লিখবো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা সমান আসবে এইটা ভাগ টুয়াইস ওয়াই। তাহলে দেখো উপরটা থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিয়ে লেখা যায় 1 - x, আর এখানে আছে কত, টুয়াইস ওয়াই, এটা আমরা নিচে দিয়ে দিব টুয়াইস ওয়াই। তাহলে এই যে এখান থেকে দেখো আমরা 2 কেটে দিতে পারি, উপরে থাকবে 1 - x, নিচে থাকবে y। এটা হচ্ছে ভাইয়া আমাদের ডিওয়াই বাই ডিএক্স ফাংশনটা, ঢালের ফাংশনের যে জিনিসটা সেটা। এখন দেখো এটা বলছে এই ঢালটা 0 হবে, তাহলে এই যে এখানে আমরা যদি এটাকে 0 লিখি, ডিওয়াই বাই ডিএক্স, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল তাই ডিওয়াই বাই ডিএক্স টা 0 হবে। তাহলে এটা যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা বলি 1 - x বাই ওয়াই এটা সমান হচ্ছে 0। তাহলে সুতরাং বলা যাবে 1 - x টা হচ্ছে 0, অর্থাৎ x এর মান হচ্ছে 1। তাহলে এই যে x এর মান 1, x এর মান 1 হলে হচ্ছে আমাদের ওইটা হচ্ছে ওই ঢালের মানটা 0 আসে, অর্থাৎ x অক্ষের সমান্তরাল হবে। এখন তোমাকে তো বলছে স্থানাঙ্ক বের করতে হবে, স্থানাঙ্ক বের করা মানে x এর মান 1 হলে y এর মান বের করতে হবে। তাহলে এই x এর মানটা আমরা এখানে সমীকরণে বসে দেবো, x এর জায়গায় 1, হ্যাঁ 1 প্লাস y y এর মতো থাকবে -2 × 1 - 3 এগুলো 0, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো y স্কয়ার এটা সমান কত পাওয়া যায়, -2 - 3 -5, -5 থেকে 1 হলে
+1 হলে -4, এর পাশে গেলে কত +4। ঠিক আছে, অর্থাৎ y এর মান আসতেছে কত +-2। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে দুইটা, একটা 1, +2 হতে পারে, অথবা 1, -2। এই দুইটা বিন্দুতে আলটিমেটলি এটার স্পর্শক অঙ্কন করা হলে এক্স অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, ওকে। এরকম ভাবে আরো একটা প্রশ্ন দিচ্ছে যে বক্ররেখার কোন বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে তোমার dy/dx টা 0 ধরতে হবে, আবার dy/dx 0 করবা, তাহলে dy/dx টা কত আসে দেখো, 3x² -12x + 12। হ্যাঁ, এই যে এটাকে আমরা অন্তরীকরণ করছি এক্স অক্ষের সাপেক্ষে। এক্স কিউবের অন্তরীকরণ কি হবে, 3x²। x² অন্তরীকরণ কত 2x, 2x × 6 মানে কত 12x, সামনে আছে মাইনাস। 12x কে করলে কত হবে, x এর অন্তরীকরণ 1, তাহলে 12 বসে গেছে, 9 কে করলে 0 বাদ। এখন বলছে কি ভাইয়া এটা হচ্ছে 0 হবে, মানে এক্স অক্ষে যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমরা কি ধরে নিব, 0 ধরে নিব। তাহলে 3, এটা যদি আমরা 3 কমন নেই, দেখো 3 কমন নিলে কি আসে, x² -4x + 4। হ্যাঁ, এটা দেখতে আমাদের কাছে খুবই পরিচিত লাগার কথা, জানি না তোমাদের কাছে লাগতেছে কিনা। দেখো আমরা জাস্ট কমন নিছি, তাহলে এখানে এখানে dy/dx মান 0, কারণ কি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এই যে 3 দ্বারা ভাগ করলে এটা 0ই থাকবে। এই যে পার্টটা আছে x² -4x + 4, এটাকে আমরা লিখতে পারি এভাবে, x² -2 × x × 2। হ্যাঁ, এটা জাস্ট 4x কে ভেঙে লিখছি। আশা করি বুঝতে পারতেছো যে এখানে কি করব, যে 4 কে লিখবো হ্যাঁ 2a²। এখন আশা করি তোমরা গন্ধ পাচ্ছ এটা দেখতে কেমন, x মানে a - b হোল স্কয়ার সূত্রের মতো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে a - b x - 2 হোল স্কয়ার, অর্থাৎ x - 2 × x - 2। তাহলে এখানে আমাদের x এর মান কত আসবে, x এর মান আসবে 2। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে যে আমরা এখানে কোন বিন্দুটা চাইছে, সেই বিন্দুটা ভুজে মান পাই গেছে 2। এখন ভুজে মান পাইলে তো হবে না, কি লাগবে, কোটিও লাগবে, স্থানাঙ্ক মানে কি x এবং y। তাহলে এবার এখানে কি করবা, x এর মান 2 বসে দাও, তাহলে y কত আসে দেখো, x এর মান 2 বসে দিলে y এর ভ্যালু আসবে 2³ -6 × 2a² + 12 × 2 -9। হ্যাঁ, তাহলে এখানে বসাইলে আসবে 8, 4 × 6 = 24, আবার 24 -9, তাহলে 24 24 চলে যাচ্ছে, 8 - 9 মানে কত কত -1। তাহলে দেখো x এর মান y এর মান মাইনাস আসে কোথায়, এই যে অপশন সি, তাহলে এই একটা অপশনই আছে, এটা অ্যান্সার হওয়ার চান্স বেশি। হ্যাঁ, তারপরে x এর মান দেখো 2 আছে, সো 2 - 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। আসো, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা বেশ অনেক জায়গায় আসে পরীক্ষায়, এবং তোমাদের বইয়ের ম্যাথ আর কি। বলছে এর কোন মানের জন্য এই বক্ররেখার মূল বিন্দুতে, মূল বিন্দু মানে 0 0 বিন্দুতে ঢাল হবে এক্স অক্ষের সাথে 30 কোণ উৎপন্ন করবে। হ্যাঁ, তাহলে এখন দেখো এটাকে আগে তুমি যদি গুণ করে ফেলো, ওয়াইটা কেমন আসে, ওয়াইটা হবে ax + ax²। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়াই, আমরা just গুণ করে দিছি। এবার যদি এটাকে অন্তরীকরণ করি, ডিফারেন্সিয়েশন dy/dx, অন্তরীকরণ করলে কি আসে দেখি, অন্তরীকরণ করলে আসবে 2ax কে অন্তরীকরণ করলে হবে a। হ্যাঁ, আর ax² অন্তরীকরণ করলে কি আসবে, 2ax। এখন বলছে মূল বিন্দুতে ঢাল, তাহলে এই যে ঢালটা আমরা বের করলাম dy/dx, এটার মূল বিন্দুতে যদি আমরা বের করতে চাই, তাহলে dy/dx আমরা 0 0 বিন্দু লিখবো, 0, 0। তাহলে 0, 0 বিন্দুতে dy/dx এর মান। তাহলে এখন দেখো এই জায়গায় আমরা যদি x এর ভ্যালু 0 বসাবো, তাহলে এখানে তো y নাই, তাহলে dy/dx এর ফাংশন খালি আমরা x এর জায়গায় 0 বসাই দিব। তাহলে 2a × 0 মানে কত, 0। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে, সরি ভুল আছে, এখানে আমাদের প্লাস a আছে, তো 2a × x 0 বসাইছি, এখানে আবার প্লাস a আছে, তো আমাদের এখানে প্লাস a থাকবে, তাহলে 0 + a অর্থাৎ a। হ্যাঁ, একটু কাহিনী আছে, এই জায়গাটা হচ্ছে a। তাহলে এই m এর মান আসছে কত, a। এখন আমাদের বলছে এই ঢালটা যে ভ্যালু পাইছে a, আমাদের একটা ইনফরমেশন আছে, এটার সাথে কম্পেয়ার করতে হবে। যে বলছে এক্স অক্ষের সাথে 30 কোণ উৎপন্ন করে, আমরা জানি কোন একটা সরলরেখা এক্স অক্ষের যোগবোধক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মান হচ্ছে কত, ঢাল। তাহলে এই অনুযায়ী এই ঢালটা কত হওয়ার কথা, tan 30 হওয়ার কথা, তাই না? আসলে tan 30 না, যেহেতু এক্স অক্ষের যোগবোধক দিক বলি, কিন্তু এখানে তো আসলে এক্স অক্ষের সাথে বলছে, উপরে না নিচে, মানে পজিটিভ দিকে না নেগেটিভ দিকে, এটা তো বলে নাই। দ্যাটস ওয়াই আমরা এখানে +30 -30 দুইটাই ধরতে পারি। কিন্তু আমাদের অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে এখানে কোনোভাবে নেগেটিভ ভ্যালু ওরা ধরে নেই, কারণ tan এর ভিতরে নেগেটিভ আসলে এটা মাইনাস ভ্যালু আসবে। তাই আমরা এখানে শুধুমাত্র পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করতেছি, tan 30। ঠিক আছে, আমাদের m এর মান কত আসছে, m এর মান আসছে a। তাহলে এখান থেকে বলা যায়
এ ইকুয়াল টু tan 30 মানে 1/√3। সো দেখো আমাদের এ এর মানটা জানতে চাইছে, তাহলে এ এর মানটা কত হবে? 1/√3 হবে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো সেম ভাবে আরেকটা প্রশ্ন আসছে, বুঝতে পারতেছো যে এখানে ax ইকুয়াল টু 1 প্লাস এক্স আছে। সো এখানে জাস্ট ডিফারেন্সিয়েশনটা দেখাই দেই, dy/dx কত আসবে? dy/dx যদি ডিফারেন্সিয়েশন করো, এটাকে গুণ করো, আচ্ছা হ্যাঁ, এটা গুণ করে দিলে কত আসবে? এটা গুণ করে দিলাম, গুণ করলে দিয়ে আসবে 2k x²। হ্যাঁ, তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি আসবে? এটাকে অন্তরীকরণ করলে এই 2টা সামনে আসবে, তাহলে 4kx, তারপর ভাই মাঝখানে প্লাস √3 সাথে kx গুণ করলে কত হয়? √3kx। এটা অন্তরীকরণ করলে কি আসবে? √3k। ঠিক আছে, এই যে kx টা √3 সাথে গুণ হবে, আবার কি 2x সাথে গুণ হবে √3k। এখন বলো ভাই এটাকে যদি আমরা কি করতে চাই, এটা ঢাল, এটা কোন বিন্দুতে চাইছে? মূল বিন্দুতে বলছে, তাহলে মূল বিন্দু যদি বের করি, তাহলে dy/dx 0 0 বিন্দুতে বের করি, তাহলে x এর জায়গায় 0 বসা দাও, এটা পুরোটা 0। এখানে কত থাকবে? এখানে √3k থাকবে। আচ্ছা ভালো, আমাদের এখানেও কি বলছে ভাইয়া? এক্স অক্ষের সাথে tan মানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে শর্ত অনুযায়ী ঢাল হচ্ছে ভাই tan 30 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে তো অলরেডি ঢালের মান আমরা পেয়ে গেছি 0 0 বিন্দুতে, কত? √3k। তাহলে এখানে আমরা √3k বসাই, আর tan 30 মান কত আমরা জানি? 1/√3। তাহলে এখান থেকে এবার তুমি √3 দ্বারা ভাগ করো, তাহলে √3 দ্বারা ভাগ করলে কে মান আসবে কত? 1/√3 ইন্টু √3 কত? 1/3। তাহলে এই অপশন এ, দেখো এই অপশন এ আমাদের 1/√3, তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এবার y সমান √x বক্ররেখার উপর কোন বিন্দুতে x অক্ষের সহিত 45 ডিগ্রি কোণ সৃষ্টি করে? বক্ররেখার উপর কোন বিন্দুতে? ঠিক আছে, এখন তোমাকে বলে দিছে ঢাল m এর মান বা tan 45 ডিগ্রি ধরো। হ্যাঁ, তাহলে 1 আসবে, tan 45 1। এখন তোমাকে বলছে এখানে ডিফারেন্সিয়েশন করি আগে, এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসে? dy/dx। ভাই √x এর ডিফারেন্সিয়েশন এর আগে সূত্র আকারে বলে আসছি, x⁻²। হ্যাঁ, x⁻² এর সূত্র দিলে 1/2√x, এখানে তুমি ডিরেক্টলি ইউজ করতে পারবা। কেউ চাইলে x⁻n বিবেচনা করে সূত্র ইউজ ফেলতে পারো, যে x⁻²। হ্যাঁ, ওই যে x⁻n এর চিন্তা করে হাফ সামনে আসবে, x এর পাওয়ার 1 কমে যাবে, সেই হিসাব দিয়ে আমরা করে নিতে পারি, বাট এখানে ডিরেক্টলি লিখলেও সমস্যা নেই। dy/dx সমান 1/2√x। হ্যাঁ, যেটা এমসিকিউ প্রশ্ন, তা আদায় করা দরকার। তাহলে এবার আসো কোন বিন্দুতে, সেটা আমি জানতে চাই না, বাট আমাদের সেটা জানতে চাই, এটা আমাদের জানা নাই। তাহলে এই dy/dx এর মানটা আমরা এখানে ঢালের মান থেকে বলতে পারি। ঢাল কত? তাহলে ঢালের মান হবে 1। এই 1টা এখানে বসিয়ে দাও, তাহলে 1/2√x। তাহলে এবার আসো ভাই আমরা গুণ করে দেই, তাহলে 2√x সমান হচ্ছে 1, বা √x সমান হচ্ছে হাফ। তাহলে √x যদি হাফ হয়, তাহলে x² কত, মানে এটাকে যদি বড় করে দিই, তাহলে x সমান কত আসবে? 1/4। যে √x আছে ওই পাশে আমরা বোথ সাইডে বর্গ করে দিছি, তাহলে x সমান সমান 1/4। তাহলে x এর মান হচ্ছে 1/4। x এর মান যদি 1/4 আমরা এখানে এখানে বসাই, তাহলে y কত আসে? y সমান আসবে √1/4। x এর জায়গায় আমরা 1/4 বসিয়ে দিছি, তাহলে √1/4, √1/4 আমরা যদি 1/4 কে বর্গমূল করি, তাহলে কত আসবে? 1/2। তাহলে y এর মান হাফ, x এর মান 1/4। ইহা হচ্ছে আমাদের স্থানাঙ্ক 1/4, হাফ। 1/4, হাফ। দেখো অপশন কোথায় আছে? 1/4, হাফ, এ। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে এক্স অক্ষের সহিত 45 ডিগ্রি কোণ সৃষ্টি করবে। আচ্ছা দেখো, এটা কিন্তু একটু মোটামুটি ভালোই একটা প্রশ্ন, যে বলছে এই প্রশ্ন দেখবা অনেক জায়গায় আসে, মোটামুটি আমাদের খুব একটা কমন একটা প্রশ্ন, যে √x + √y সমান √a বক্ররেখাটা, এটা কিন্তু আসলে সরলরেখা না। এক্স এর মানে তোমার দেখে মনে হতে পারে যে ভাই এখানে এক্স এর ঘাত তো 1 নাকি, না, এখানে √x আছে। হ্যাঁ, তো এটা এক্স এর ঘাত 1 না, হাফ। তাহলে এখানে আমরা 1 না হলে বলি হচ্ছে বক্ররেখা। হ্যাঁ, এটাকে আমরা একটু মডিফাই করবো, মডিফাই করা যায় অনেক সময়। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন চাইছে কি, বলছে বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বারা অক্ষদ্বয় হতে কর্তিত অংশের যোগফল ধ্রুবক। তুমি সেটা যে কোনো বিন্দু নাও, ওই বক্ররেখার সিদ্ধ করে যে কোনো বিন্দুতেই তুমি যদি স্পর্শকটা আঁকবা, তার অক্ষদ্বয় যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে যে অংশ কেটে নেয়, ছেদ করে, তাদের যোগফল দেখবা আমরা ধ্রুবক পাবো। মানে এই যে আমরা যে সরলরেখা সমীকরণে পড়ে আসছি x/a + y/b = 1, এরকম পড়ে আসছি না, যে এ আর বি যেটা থাকে,
এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, এই অংশ দুইটার যোগফল অলওয়েজ ধ্রুবক থাকবে, এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে এখন আসো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করে হচ্ছে ঢালের মানটাকে দেখি, ঢালের মান থেকে তারপর স্পর্শক বের করব যে কোনো র্যান্ডম বিন্দুতে। তাহলে এই যে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি, 1/2 রুট এক্স। তাহলে রুট ওয়াই ডিফারেন্সিয়েশন কি করব, রুট ওয়াই এর ডিফারেন্সিয়েশন আমরা বলবো এটাকে রুট এক্স এর মতোই হবে 1/2 রুট ওয়াই, কিন্তু যেহেতু এটা কি এক্স না এটা ওয়াই, তাহলে ওয়াই এর অন্তরীকরণটা আবার গুণ করে দিতে হবে, ডিওয়াই বাই ডিএক্স এটার সাথে গুণ হয়ে যাবে, আর এই পাশে রুটে এটা ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ 0। সো তুমি এই যে ডিওয়াই বাই ডিএক্স যেটা আছে সেটাকে এক পাশে রেখে দিবা, 1/2 রুট ওভার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স রেখে দিছো, বাকিটাকে ডান পাশে পাঠিয়ে দিবা। এটা ডান পাশে গেলে কত হবে, এটা -1/2 রুট এক্স হবে, ঠিক আছে না? এরপর তুমি কি করবা, এরপর তুমি এই যে 2 এই 2 বাদ দিয়ে দিবা দুই পক্ষ থেকে। তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত লেখা যায়, এই যে রুট ওয়াই আছে নিচে এটা উপরে উঠে যাবে, তাহলে এটা গুণ হয়ে উপরে রুট ওভার ওয়াই হবে, আবার নিচে কি থাকবে, রুট ওভার এক্স হবে, সামনে কি আছে, মাইনাস আছে। তাহলে এই যে এইটা, এটা হচ্ছে ডিওয়াই বাই ঢাল, ডিওয়াই বাই ডিএক্স মানে এই বক্ররেখাটার ঢালের ফাংশন, যে মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট এক্স। আচ্ছা এখন আসো আমাদের কোন বিন্দুতে রেখার স্পর্শক সমীকরণ বলছে, যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু মানে ধরলাম x1 y1, ঠিক আছে কোনো সমস্যা নেই, x1 y1 ধরে নিচ্ছি। তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে y মাইনাস y1 ইন্টু m ইন্টু x মাইনাস x1। এখন বলো ভাই এখানে mটা কি, mটা হচ্ছে এটা ঢাল, ঢালটা তো ফিক্স। এখন দেখো এই ঢালটা বের করতে যদি চাই, তাহলে dy বাই dx ওই বিন্দুতে ফিক্স করতে হবে, ওই মানটা বের করতে হবে, তাহলে x1 y1 ধরে নিবা, x1 y1 ধরে নিয়ে এখানে x এর জায়গায় x1 y এর জায়গায় y1 বসাবা, তাহলে এখানে মাইনাস রুট ওভার y1 নিচে আসবে রুট ওভার x1। তাহলে ইহা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ঢাল m, এর মানটা রুট ওভার মাইনাস ওয়াই, এই জায়গায় আমরা বিন্দুটা বসে দিয়ে পাচ্ছি। এই এই মানটা আমরা এবার এখানে বসে দেই, মাইনাস রুট ওভার y1 রুট ওভার x1, তারপর গুণ করবো কত দিয়ে, এটা m গেল x মাইনাস x1 বসাতে হবে, যে x মাইনাস x1, ঠিক আছে? আচ্ছা এখন আসো এই জায়গাটাতে আমরা কাজ করতে পারি, জাস্ট ওই যে x বাই a প্লাস y বাই b আকারে সাজা নিতে পারি। তাহলে এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, এটা গুণ করে দিতে হবে। আচ্ছা আমরা এটাকে আগে গুণ করে দিই, যে রুট ওভার x1 যদি এই পাশে গুণ করে দিই, রুট ওভার x1 y মাইনাস রুট ওভার x1 ইন্টু y1, ঠিক আছে? আচ্ছা এবার আসো সমান সমান, এই উপর আছে মাইনাস আবার রুট ওভার y1, তাহলে মাইনাস এই x এর সাথে রুট ওভার y1 গুণ হবে, x ইন্টু রুট ওভার y1, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস x1 রুট ওভার y1, এই হলো আমাদের অবস্থা, ঠিক আছে? এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্স আর ওয়াই গুলোকে এক পাশে নিয়ে আসবো, এখানে এক্স আর ওয়াই আছে কি, শুধু এক্স আর ওয়াই, যে এখানে ওয়াই আছে আর এখানে এক্স আছে, এদেরকে এক পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে মাইনাস এক্স আছে, এটা এই পাশে আসলে কি হবে, প্লাস এক্স, এক্স রুট ওভার y1, এখানে আছে প্লাস ওয়াই রুট ওভার x1, ঠিক আছে? আর এই পাশে যেটা আছে সেটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, যে ভাইয়া মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, রুট ওভার x1 y1 প্লাস x1 রুট ওভার y1 তো আছেই, একবার রুট ওভার x1 y1, একবার হচ্ছে x1 ইন্টু রুট ওভার y1। তাহলে ভাই আমাদের টাস্কটা কি, আমাদের টাস্ক হচ্ছে এই পাশটাকে 1 বানাতে হবে, এই যে x এর নিচে অংশ y এর নিচের অংশ বের করব, তাই আমরা এই পাশটাকে 1 করব, ডান পাশকে, তাহলে ডান পক্ষ দ্বারা এই পুরোটাকে ভাগ করব। তাহলে এটা যদি ভাগ করি, তাহলে উপরে আছে x রুট ওভার y1, নিচে এটা ভাগ হয়ে যাবে, এটা ভাগ হয়ে কি হবে, রুট ওভার x1 y1 প্লাস x1 রুট ওভার y1, মাঝখানে প্লাস, আবার হচ্ছে y রুট ওভার x1, নিচে কি হবে, নিচে হবে রুট ওভার x1 y1 প্লাস x1 রুট ওভার y1, এই পাঁচটা মান। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা আসলে কি করব, এই যে নিচের উপরের y1 এটা রাখবো না, উপরে তো x থাকবে, তাহলে এই উপরের y1 কে আমরা চাইলে লিখতে পারি নিচে ভাগাকারে লিখতে পারি। তাহলে এই যে অংশটা এখান থেকে মুছে দিয়ে আমরা এখানে কি করতে পারি,
উপরে y1 দিয়ে নিচেরটা নিচে নিয়ে আসতে পারি, যে নিচে নিয়ে আসলাম y1, সরি √y1। এরপর দেখো এখানে আবার কি আছে, উপরে √x1 আছে, এই উপরে √x1 কে আমরা উপর না ফেলে নিচে √x1 হিসেবে নিয়ে আসতে পারি, নিচে √x1 হিসেবে ভাগ করে দিতে পারি। এই হলো আমাদের অবস্থা। এবং দেখতে পাচ্ছ এখানে একটা নিচে অংশ আছে, এখানে একটা নিচে অংশ আছে, এই দুটো হচ্ছে ভাই এক্স এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। এই যে আমরা একটু আগে এখানে আমরা বলে দিছিলাম যে সরলরেখার খণ্ডিত অংশ ফরম্যাটে যদি থাকে তাহলে x/a+y/b=1, এটি হচ্ছে খণ্ডিত অংশদ্বয়ের ফরম্যাটের সূত্র। তাহলে এখান থেকে আমাদের এই দুইটা অংশের যোগফল কি বানাইতে হবে, ধ্রুবক বানাইতে বলছে, দেখাইতে হবে। তাহলে এই যে অংশ দুটো আছে এটা যোগ করি, যে √x1 y1 প্লাস x1 √y1, ঠিক আছে। এটাকে কত দিয়ে ভাগ করব, √y1 দ্বারা ভাগ করব। এই পার্টগুলো আমরা মুছে দিতে পারি একটু, এখন যেতে দরকার নাই। প্লাস এবার নিচের খণ্ডিত অংশ √x1 y1 প্লাস x1 √y1, নিচে আমাদের আসবে √x1। এখন একটা জিনিস কাজ করতে পারো, এই যে যোগফল যে আমরা বের করব, যোগফল বের করার সময় আগে হচ্ছে কাটাকাটি করতে পারো, যে √x1 আছে, বলতো y1 কে √y1 দ্বারা ভাগ করলে কি হয়, যা আছে তারা রুট দিয়ে ভাগ করলে কি হবে, উপরে √y1 থাকবে, ঠিক আছে। আচ্ছা এরপর আসো, এটা যদি কাটাকাটি করি এটা চলে যাবে, তাহলে শুধুমাত্র x1 থাকবে, x1। এখন আসো প্লাস, আবার এখানে √x1 চলে যাবে, তাহলে কি থাকবে, y1 থাকবে, ঠিক আছে। তাহলে এখন দেখো প্লাস, এখানে আবার কত থাকলো, এখানে আবার যদি x1 কে √x1 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা √x1 থেকে যাবে, আর এটা √y1 থেকে যাবে। ক্লিয়ার? জাস্ট ভাগটা একটু দেখো, আলাদা আলাদা করে আমরা ভাগ করছি। আমরা সমীকরণটাকে আগে সরলরেখার স্পর্শক সমীকরণটাকে আগে x/a+y/b=1 ফর্মেটে নিয়ে গেছি, দেন নিচের যে অংশগুলো আছে x অক্ষের খণ্ডিত অংশ বা y অক্ষের খণ্ডিত অংশ সেই দুটো যোগ করতেছি, কারণ আমাদের অংশের যোগফল চাইছে, এটাকে ধ্রুবক প্রুফ করতে হবে। এই যোগফলটা বের করলাম, এটা আসছে। এখন দেখো এই যে x1 আছে, এটাকে কি আমি লিখতে পারি √x1²? এটা আমরা অলরেডি যে ভাগ করার সময় কিন্তু বলে আসছি যে x1 কে তার রুট দিয়ে ভাগ করলে কি হয়, মানে 2 কে √2 দিয়ে ভাগ করলে কি হয়, উপরে √2 হয়ে যায় না। দেখছি x1 কে √x1 দিয়ে ভাগ করলে √x1, এখানেও y1 কে √y1 দিয়ে ভাগ করাতে √y1 আসছে। তাহলে এই যে এখন এই x1 কে আমি লিখতে পারি √x1², y1 কে y1 কে বলতে পারি √y1 এটার উপর হোল স্কয়ার। ভাইয়া তাহলে বাকি আছে কে, এই যে x1 √x1y1, আবার √x1 ইন্টু √y1 দুইটা আছে না, তাহলে আমরা লিখতে পারি 2 √x1 ইন্টু y1। এটা দেখতে এখন কেমন সুন্দর লাগতেছে না, a² প্লাস b² প্লাস 2ab, মানে a² প্লাস 2ab প্লাস b², তাহলে সেই হিসাবে বলতে পারি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই √x1 প্লাস √y1 সমান কত, যেহেতু তুমি x1 y1 এই বিন্দুতে স্পর্শ রাখতেছো, তাহলে এই বিন্দুটা অবশ্যই বক্ররেখার উপরস্থ বিন্দু, তাহলে এই বিন্দুটা তো অবশ্যই বক্ররেখাটা সিদ্ধ হবে, যদি উপরস্থ বিন্দু হয়। তাহলে সিদ্ধ করি, তাহলে এখানে x এর জায়গায় বসাই x1 আর y এর জায়গায় বসাই y1, সমান সমান কত আসে, √a আসে না। তাহলে এই সিদ্ধ করার পরেই আমি বলতেছি ভাই √x1 প্লাস y1 এর মান আসলে কত, √a। তাহলে এখানে আমরা যদি √a বসাই দিই, √a হোল স্কয়ার করলে কত আসবে, একটা ধ্রুবক a এর মান আসবে। অর্থাৎ এই যে আমাদের অঙ্কিত স্পর্শক দ্বারা অক্ষদ্বয় থেকে খণ্ডিত অংশের যোগফলটা একটা ধ্রুবক কনস্ট্যান্ট ভ্যালু চলে আসতেছে, ঠিক আছে। ওকে, সো এটা গেল আমাদের মোটামুটি স্পর্শক এবং অভিলম্ব সংক্রান্ত কনসেপ্ট ম্যাথ। এবার আমরা একটু দেখবো হচ্ছে ভাইয়া সময় সাপেক্ষে যে ধরনের আপেক্ষিক পরিবর্তনের যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো কিরকম প্রশ্ন সেটা দেখবো। ভাই এগুলো আমরা সবাই জানি, এর আগে ফিজিক্সও পড়ে আসছি যে ভাইয়া বেগ মানে কি, স্মরণের পরিবর্তনের হার সময় সাপেক্ষে, ddS/dt। আর বেগ মানে কি, সরি ত্বরণ মানে হচ্ছে কি, বেগের পরিবর্তনের হার। আবার বেগ মানে কি, স্মরণের পরিবর্তনের হার। তাহলে স্মরণকে একবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে, ভি। আরেকবার ডিফারেন্সিয়েট করলে, ভি কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে, ত্বরণ। তাহলে এস এর ঢাল হচ্ছে ভি, আর ভি এর ঢাল কে, এ। তাহলে এ হচ্ছে এস এর দুইবার অন্তরীকরণ বা দুইবার আমরা ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে সেটাকে d²s/dt² এটা বলতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে এই সংক্রান্ত প্রশ্নটা কেমন আসবে, খুবই সহজ।
বলছে যে টি সেকেন্ডে এটা হচ্ছে তার এত মিটার দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে এস। তাহলে এস দেওয়া আছে 3t প্লাস টি স্কয়ার বাই 8। কি বলছে 5 মিনিট পর ট্রেনটির বেগ কত হবে, তাহলে ভি বের করতে হবে। তাহলে ভি তুমি মানে হচ্ছে কি, এটাকে ডিফারেন্সিয়েট করবা, ডিএস বাই ডিটি বা ডিডিটি অফ এস। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো, বলো টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে যদি করি, 3 টি কে ডিফারেন্সিয়েট, টি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 হয়ে যাবে, তাহলে 3 থাকবে এখানে, প্লাস টি স্কয়ার ডিফারেন্সিয়েশন কত 2t, হ্যাঁ, আর নিচে থাকবে 8, কাটাকাটি করো, তাহলে এটা নিচে 4 থাকবে, তাহলে 3 প্লাস টি বাই 4, এটা হচ্ছে কি বেগ ভি। এখন এটা বেগের মান কত বলছে 5 মিনিট পর, 5 মিনিট পর যদি বলি তাহলে 3 প্লাস টি কে এখন তুমি এখানে দেখো সেকেন্ডে দিয়ে রাখছে, 5 মিনিট মানে আসলে কত, 5 মিনিট মানে আসলে হচ্ছে আমাদের 5 × 60। তাহলে আমরা এখানে লিখবো ভাইয়া 5 × 60 ডিভাইডেড বাই 4, এত সেকেন্ড। দেন এটাকে আমরা সেকেন্ডে নিয়ে গেছি। এখন তুমি এখানে সুন্দর করে কাটাকাটি করো, এটা হবে 15, অথবা 75, 75 প্লাস 3 হচ্ছে 78, তাহলে 78 অপশন হচ্ছে এ। হ্যাঁ, সো এটাই হচ্ছে আমাদের 5 মিনিট পর বস্তুটার বা ট্রেনটার হচ্ছে বেগ, তাৎক্ষণিক বেগ হচ্ছে এত এমএস/1। যেহেতু সেকেন্ডে দেওয়া ছিল তাই আমাদেরকে এটা 5 মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যাওয়া লাগছে 60 দিয়ে গুণ করে। এখন আসো, বলছে এটা হচ্ছে একটা বস্তু গতিপথ এস, এই এস ইকুয়াল 0। বলো তো এস ইকুয়াল 0 মানে কি? সে হচ্ছে 0তম সেকেন্ডে, 0তম সময়ে, মানে 0 সময়ে তার অতিক্রান্ত দূরত্ব আসলে কত। তার মানে বলতে পারি এটা শুরুতে কণার অবস্থান, মানে শুরুতে ইনিশিয়াল অবস্থা, বা 0 সেকেন্ড, 0 সেকেন্ডে হচ্ছে কণা অতিক্রান্ত পথ, বা শুরুতে কণার অবস্থান বলতে পারি। এটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি শুরুতে কণার অবস্থান কোথায় আছে, 0। আচ্ছা, S'10, S'10 মানে আসলে কি, এস কে একবার অন্তরীকরণ করা, মানে এস কে টাইমের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে কি আসে, বেগ আসে। তাহলে এই যে S', এটা আসলে বেগ নির্দেশ করে, এটা কত 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে তার কণার বেগ, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু অতিক্রান্ত পথ, এটা কিন্তু আসলে হবে না। তা 10 সেকেন্ডে কণার বেগ আছে কি, এটা আছে, আর আছে, আর নাই। 10 একক সময়ে কণার বেগ, আচ্ছা এটা 10 সেকেন্ড বলা যায়, 10 একক সময়ে কণার বেগ বলতে পারি। কিন্তু এটার সাথে তো কখনো এটাকে অ্যালাইন করে না যে 0 একক সময়ে কণার অবস্থান, সেটাও বলা যায়, হ্যাঁ অবভিয়াসলি এটাও আমরা বলতে পারি। দ্যাট মিনস আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, 0 একক সময়ে কণার অবস্থান এবং 10 একক সময়ে কণার বেগ। যেহেতু আমাদের এখানে মিটার না সেকেন্ড এগুলো কিছু বলে দেওয়া নাই, তাহলে এখানে অপশন ই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা জাস্ট ইনফরমেটিভ টাইপের, জাস্ট কনসেপ্ট দেখে তুমি বুঝতে পারবা যে আসলে কি। এবার আসলে একটি গোলাকার বলের আয়তন বৃদ্ধির হার, হ্যাঁ আয়তন, এখন গোলকাকৃতি বলের মানে তুমি হচ্ছে বলবা হচ্ছে ভাইয়া তাহলে তার ব্যাসার্ধ, তার আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধি হারের কত গুণ, মানে আয়তনকে আমরা যদি ডিভি, এটা বড় ভি বলি আর কি, হ্যাঁ আয়তনকে ভি ভলিউম যদি বলি, ডিভি বাই ডিটি, হ্যাঁ, আর ব্যাসার্ধকে যদি স্মল আর, ডিআর বাই ডিটি, এখানে মাঝখানে কত গুণ হবে, কত গুণ, তো কে কত কত হবে, এটা কে ধরলাম, এই কে এর মানটা কত বের করতে চাচ্ছি, কত গুণ। তাহলে এই জায়গায় আসো আমরা আগে গোলকের ভি এর সূত্র দিই। গোলকের ভি সূত্র হচ্ছে কত, 4/3 পাই আর কিউব, এটা আমরা লিখতাম সূত্র। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে, টাইমের সাপেক্ষে, তাহলে ডিভি বাই ডিটি 4/3 পাই, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের জায়গায় থাকবে। এখানে তুমি যখন আর কিউব কে ডিফারেন্সিয়েট করবে তাহলে দিবা কি 3r²। যেহেতু এটা আরটা কি টি না, যেহেতু টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে এখানে ডিআর বাই ডিটি থেকে যাবে। ঠিক আছে, তাহলে এই যে সামনে যে জিনিসটা থাকতেছে, এই পুরো জিনিসটাই হচ্ছে আমাদের এই যেখানে কাঙ্ক্ষিত যে কে, যে কত গুণ। তাহলে এই কত গুণটা আমরা কে দিয়ে প্রকাশ করতেছি, তাহলে 3 চলে যাবে, 4πr² থাকবে। ঠিক আছে, তাহলে এই মানটাই হচ্ছে আমাদের কত হারে গুণ, তাহলে 4πr² হচ্ছে অপশন সি, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, আচ্ছা এবার আসো, কোন সরলরেখা একটি কণা এমন ভাবে চলছে যে এস সময় তো শর্তানুসারে টি সেকেন্ডে সে এস দূরত্ব অতিক্রম করে, ওকে ফাইন, এটা আমরা জানি। অন্তরীকরণের ধারণা ব্যবহার করে, হ্যাঁ 2 সেকেন্ড শেষে তার কণার বেগ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এটা এস বাই, একবার টাইমের সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো, ডিএস বাই ডিটি করবো। এটা করলে কত আসবে, 15, টি কে করলে হবে 15, টি স্কয়ার থাকলে সেটা 2 সামনে চলে আসবে, তাহলে 1.5 কে 2 দিয়ে গুণ করলে হবে কত 3, টি এর ঘাত 1 কমে যাবে, তাহলে 3t। ঠিক আছে, এটা গেল ডিএস বাই ডিটি সমান 15 প্লাস 3t। এখন বলছে কি 2 সেকেন্ড শেষে, তাহলে টি এর মান তুমি কত বসাবা, 2 বসাবা, তাহলে ডিএস বাই ডিটি
টি সমান 2 সেকেন্ডে কত আসে দেখো। টি এর ভ্যালু যদি 2 বসাই তাহলে 3 দুগুণে 6, 6 আর 15 কত আসবে? 15 আসবে 21। তাহলে 21 ভেলোসিটি হচ্ছে কি ms ইনভার্স 1। তাহলে এটা বলছে কণাটির বেগ, আবার কি বলছে কণাটির ত্বরণ একটি ধ্রুবক, এটা প্রকাশ করতে বলছে। তাহলে এটা ছিল ভাই একবার অন্তরীকরণ। কণার ত্বরণ মানে কি সেকেন্ড টাইম ডেরিভেটিভ। হ্যাঁ, তাহলে ডিএস স্কয়ার এস বাই ডিটি স্কয়ার করতে হবে, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে হয় 0, 3t কে ডিফারেন্সিয়েট করলে আসবে কত? 3, অনলি 3। দ্যাট মিন্স এই যে আমরা এর মানটা কি পেয়ে যাচ্ছি, এক্সেলারেশন ত্বরণটা পেয়ে যাচ্ছি, এটা শুধুমাত্র 3 ভ্যালু মানে ধ্রুবক মান। এটা আমাদের বের করতে বলছে যে কণাটির দেখাইতে হবে কণাটির ত্বরণ হচ্ছে একটি ধ্রুবক। সো দেখানো হয়ে গেল। এটা হচ্ছে মান কত সেকেন্ডে? 2 সেকেন্ড শেষে কণাটির বেগের মান বের করছি ভি। আর এখানে আমরা যেটা বের করছি ডাবল ডেরিভেটিভ করি ত্বরণের মান। ঠিক আছে, আচ্ছা এবার আসো কি প্রশ্ন করছে, একটি বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা ভাইয়া বৃত্তের ক্ষেত্রফল এ, এটা হচ্ছে পাই আর স্কয়ার, এটা জানি। এবার কি বলছে সমহারে বাড়ে তবে এর পরিসীমা কি, তার পরিসীমা কি হবে? তাহলে এখন দেখো, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তনের হার ডি এ বাই ডিটি, এটা হচ্ছে কনস্ট্যান্ট কে বলে দিছে, এটা যে ক্ষেত্রফল সমহারে বাড়ে, তাহলে এই মানটা চেঞ্জ হচ্ছে না, ধ্রুবক। এখন বলছে পরিধি, সরি পরিসীমা, বৃত্তের পরিসীমা আমরা কি জানি, পি যদি বলি 2πr। তাহলে এখান থেকে দেখো তো ভাইয়া, আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি ডি এ বাই ডিটি, এখানে পাই, এখানে কত আসবে? টোয়াইস আর ইন্টু 2 dr বাই ডিটি। আচ্ছা এটা তো একটা কনস্ট্যান্ট, তাই না? এটাতে কে, আর এবার হচ্ছে 2πr। তাহলে এই যে আমরা 2πr যদি লিখি, 2πr dr বাই ডিটি, তাহলে এখান থেকে বলা যায় dr বাই ডিটি সমান হচ্ছে কে বাই 2πr। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ বাড়ার হারের সাথে সাথে কি ব্যস্তানুপাতিক হারে সে হচ্ছে কি পরিবর্তনশীল। এখন দেখো এখানে আমাদের বলছে পরিসীমার পরিবর্তন, তাহলে ডিপি বাই ডিটি কত আসে? ডিপি বাই ডিটি সমান তুমি বলবা হচ্ছে ভাইয়া 2π, আর আর কে ডিফারেন্সিয়েট করলে dr বাই ডিটি। তাহলে dr বাই ডিটি সমান কত পাইছি? কে বাই 2π। আর কে হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু আমাদের এরিয়ার অন্তরীকরণটা হচ্ছে কি ধ্রুবক, সমানে বাড়তেছে। তাহলে 2π ইন্টু কে বাই 2πr। তাহলে দেখা যাচ্ছে এখানে 2π চলে যাবে, কে বাই আর থাকবে। তাহলে 1/r, এটা আসলে কি ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক হারের সম্পর্ক। তাহলে ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে নাকি কমে? এটা কিন্তু বাড়ে দেওয়া আজকে। তাহলে ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে, ব্যাসার্ধের সমানুপাতে, ব্যাসার্ধের ব্যাসের না, ব্যাস কিন্তু হবে না, এখানে খেয়াল রাখবে, এটা কনফিউজ হয়ে যাবা। এটা কিন্তু 8টা ব্যাসার্ধ। এই যে এই জায়গাতে অনেকে পরীক্ষার সময় ব্যাসকে ব্যাসার্ধ এটা মিলাই ফেলে, ব্যাস এগুলো বাদ। ব্যাসার্ধের ব্যস্তানুপাতে, ব্যাসার্ধের সমানুপাতে, কোনটা হবে? ব্যাসার্ধের ব্যস্তানুপাতে। তাহলে এইটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার, এই নাম্বার অপশন। ঠিক আছে, একটু দেখো এই পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো কিন্তু অনেক সময় রিটেন পরীক্ষা দিতে পারে। এরপর দেখো ধাতু তৈরি একটি বৃত্ত আকৃতি থালার, কি থালার নাকি, হ্যাঁ থালার ব্যাসার্ধ, ব্যাসের তাপ প্রয়োগের ফলে প্রতি সেকেন্ডে, তাহলে ডিআর বাই ডিটি দেওয়া আছে, ডিআর বাই ডিটি দেওয়া আছে 0.25, ঠিক আছে, সেন্টিমিটার পার সেকেন্ড। থালাটির ব্যাসার্ধ আর হলে তলের বৃদ্ধির হার, তার তলের বৃদ্ধির হারে প্রতি সেকেন্ডে কত বর্গমিটার। তাহলে এই তলের বৃদ্ধির হার মানে হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির হার বলতেছে। হ্যাঁ, তাহলে এই সমান আমরা জানি হচ্ছে পাই আর স্কয়ার, বৃত্তাকার মানে এটা কি পাই আর স্কয়ার হবে। তাহলে এখানে সূত্র দাও, ডি এ বাই ডিটি, ডিফারেন্সিয়েশন করতে হবে, এই তলের ক্ষেত্রফল বৃদ্ধির হার কেমন সেটা বের করতে হবে। তাহলে এটা কি করব আমরা জানি, এই যে 2টা সামনে চলে আসবে, 2πr হবে, আবার আর এর ডিফারেন্সিয়েশন করতে হবে dr বাই ডিটি, আমাদের বের করতে হবে এটা। তাহলে দেখো এখানে আমাদের 2π, ব্যাসার্ধের মান কি দেওয়া আছে? দেওয়া আছে, ব্যাসার্ধের মান হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা বসাবো 7। আর এখানে কি ব্যাসার্ধের পরিবর্তন হার বলে দিছি, এই যে বলে দিছিলাম 0.25 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 0.25, 0.25 ভ্যালু আমরা জাস্ট 1/4 ও বলতে পারি, এটা কিন্তু গুণ 2π ইন্টু 7। দ্যাট মিনস আমরা বলতে পারি এখানে 14π বাই 0.25 মানে আসলে কত বাই 4। ঠিক আছে, সো এটা ক্যালকুলেশন করতে হবে। 7/2π কাটাকাটি করলে 7/2π 3.5 পাই আসবে। হ্যাঁ,
জাস্ট এটা একটু ক্যালকুলেটর দিয়ে আমাদের একটু ক্যালকুলেশন করা লাগবে। এখানে আসবে হচ্ছে 7/2 ইন্টু, হ্যাঁ, 10.99। সেখানে অপশন, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে। আচ্ছা, তো এই ধরনের অ্যাপ্লিকেশন টাইপের জিনিসগুলো আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন বের করার জন্য ইউজ করতে পারি। সো এইটুকু ছিল আমাদের মোটামুটি লেকচার 8। তো আশা করি আমাদের এই যে অন্তরীকরণকে ব্যবহার করে বিভিন্ন যে প্রবলেম গুলো আমরা সলভ করছি, এই টাইপের প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো ইউনিভার্সিটিতে আসছে, কিভাবে আমরা কনসেপ্টটা ইউটিলাইজ করছি, সেগুলো তোমাদের সাথে আজকের এই ক্লাসটাতে আমরা আলোচনা করছি। আশা করি তোমাদের জন্য জিনিসটা কিছুটা এখন কনভিনিয়েন্ট হবে এবং তোমরা জিনিসগুলো একটু ভালো করে পাকাপোক্ত ভাবে বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।